শুভ্র রঙের শার্ট পরা ছেলেটাকে তুমি প্রপোজ করবা। যদি তার উত্তর ইতিবাচক হয় তাহলে 1 মাস তার সাথে প্রেমের অভিনয় করবা, আর যদি তার উত্তর নেতিবাচক হয় তাহলে 1 মাস তার পিছনে পিছনে ঘুরবা। স্নেহর আপু ভাইয়াদের কথা শুনে হতভম্ব হয়ে যাই আমি। বাম পাশে তাকিয়ে দেখি শুভ্র রঙের শার্ট পরিহিত একটা ছেলে পিছন ফিরে দাঁড়িয়ে আছে, কানে ফোন, হয়তো কারোর সাথে কথা বলছে ফোনে। আমি ছেলেটার দিক থেকে চোখ সরিয়ে সামনে দাঁড়ানো স্নেহর আপু ভাইয়াদের দিকে তাকাই। তাদের মাঝে 2টা ছেলে আর 2টা মেয়ে। ভার্সিটিতে পড়তে হলে র্যাগিং এর শিকার হতে হয় তা ভালো করেই জানা আছে আমার। তাই সেসবে পাত্তা না দিয়ে বললাম, আর আমি যদি আপনাদের কথা না শুনি তাহলে কি করবেন? এতক্ষণ আমার সাথে তাদের মধ্যাকার একটা মেয়ে কথা বলছিল। আমার কথাটা শুনে একটা ছেলে হাসতে হাসতে বলল, আরে বাহ, মেয়ের দেখছি ঝাঁজ আছে। ইতি, তুই বরং লিটল সিস্টারকে এত সহজ কাজ না দিয়ে অন্য কিছু দিতে পারিস। সহজ কাজ তার পছন্দ না। বুঝলাম মেয়েটার নাম ইতি। মেয়েটা আমার দিকে আরো এক ধাপ এগিয়ে এসে বলল, ঠিক আছে, তাহলে তুমি অন্য কাজ করতে পারো। আমাদের 4 জনের যত অ্যাসাইনমেন্ট আছে সবগুলো তুমি করে দিবে। আমাদের সাথে আরো 2-1 জন আছে, তাদের সহ সবারটা তুমি সলভ করে দিবে। তাদের কথায় মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার। এতজনের অ্যাসাইনমেন্ট আমি সলভ করব কিভাবে? আপনাদের অ্যাসাইনমেন্ট আমি কিভাবে করব? আজব, আমার কি পড়ালেখা নাই নাকি? তাহলে গিয়ে ইমাদকে প্রপোজ করো। তাদের কথায় রেগে গিয়ে বললাম, আমি যদি আপনাদের একটা কথাও না শুনি তাহলে কি করবেন? যে মেয়েটা এতক্ষণ চুপ ছিল সে ফিচেল হেসে বলল, তোমার ভার্সিটি লাইফকে কিভাবে হেল্প করতে হয় সেটাও আমাদের জানা আছে। প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলবো একজন জুনিয়র হয়ে তুমি সিনিয়রদের সাথে বেয়াদবি করছো। দেখে তো মিডিল ক্লাস শ্রেণীর মেয়েদের মতো মনে হচ্ছে। এত ঝামেলা সামলাবে কিভাবে? তাদের এরূপ কথায় বুক কেঁপে ওঠে আমার। ভার্সিটিতে আসার আগে পই পই করে আসা বলে দিয়েছে সিনিয়রদের সাথে যেন টক্কর দিতে না চাই। শান্তশিষ্টভাবে ভার্সিটি লাইফ কাটানোর জন্য 1 মাস কষ্ট করার সিদ্ধান্ত নিলাম। এতজন মানুষের অ্যাসাইনমেন্ট করতে গেলে আমি নিজে পড়ালেখা করতে পারবো না। তাই তাদের প্রথম অপশনটাকে বেছে নিলাম। কিছুক্ষণ চুপ থেকে মিনমিন স্বরে বললাম, ঠিক আছে, আমি আপনাদের প্রথম অপশনটাকে বেছে নিলাম। ওই যে ইমাদ এখনো ওখানেই আছে, যাও গিয়ে প্রপোজ করো। আমি মুখটা মলিন করে পুনরায় সেদিকে তাকাই। ইমাদ নামের ছেলেটা তখনও ফোনে কথা বলতে ব্যস্ত। আমি সেদিকে পা বাড়াতেই পেছন থেকে ইতি নামের মেয়েটা বলল, এই মেয়ে শোনো, খালি হাতে তো আর প্রপোজ করবে না, তাই না? এই না, এগুলো দিয়ে প্রপোজ করবা। আর আমরা যে তোমাকে এ কাজ করতে বলেছি সে কথা যেন ইমাদ না জানে। জানলে কি করবে ধারণাও করতে পারবে না। শান্তভাবে হুমকি দিয়ে আমার হাতে 6টা গোলাপ ফুল ধরিয়ে দিল। আমি একবার ফুলগুলো তো আরেকবার আপুর দিকে তাকিয়ে ওপর নিচ মাথা নেড়ে নিজের উত্তর জানিয়ে সেখান থেকে প্রস্থান করি। দুরু দুরু বুকে ছেলেটার পেছনে গিয়ে দাঁড়াই। ছেলেটা খুব রাগী স্বরে ফোনের ওপারে হয়তো কাউকে ডিটারজেন্ট ছাড়াই ধুয়ে দিচ্ছে। তার রাগ দেখে একবার মন চাইলো পেছন ফিরে এক দৌড়ে পালিয়ে যেতে। কিন্তু এই ডাইনি মেয়েগুলোর কথাবার্তা শুনে পালানোর ইচ্ছে কর্পূরের ন্যায় উড়ে গেল। ছেলেটা যেভাবে কথা বলছে দেখে মনে হচ্ছে না জীবনেও কথা বলে শেষ হবে। তাই মিনমিন স্বরে তাকে ডাকলাম, ভাইয়া শুনুন। এরকম ভাবে 2-3 বার ডাকার পরও উত্তর না পেয়ে মেজাজ খারাপ হয় আমার। কিছুটা গলা উঁচিয়ে বললাম, ইমাদ। নাম ধরে ডাকায় ছেলেটা চমকে উঠে পেছন ফিরে তাকায়। একটা জুনিয়রের মুখে নিজের নাম শুনে মেজাজ খিচে যায় তার। কোনো রকমে দাঁতে দাঁত পিষে বলল, কিছু বলবে? তখনও তার কানে ফোনটা লেগে আছে। আমার মনে হলো কেউ হয়তো তার কানের সাথে সুপারগুলো দিয়ে ফোনটা ফিট করে দিয়েছে। ভাবতেই হাসি পায় আমার। কোনো রকমে নিজেকে দমিয়ে বললাম, আসলে ভাইয়া আই লাভ ইউ। মানে? সে যখন চোখ মুখ কুচকে মানে বলল, আমার মনে হলো ছেলেটা ইংরেজি জানে না। তাই বললাম, ও মা, আপনি আই লাভ ইউ এর মিনিং জানেন না? এটার অর্থ হলো আমি আপনাকে ভালোবাসি। কথা শেষ না করতেই আমার গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ে। এত শক্ত হাতের চড় খেয়ে আমার মাথা ঘুরে ওঠে। চোখের কোণে বিন্দু বিন্দু জল জমা হতে থাকে। 1 মিনিটের মাথাতেই ছেলেটার ঝাঁঝালো কণ্ঠস্বর ভেসে আসে, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমাকে নাম ধরে ডাকার? দেখে তো জুনিয়র মনে হচ্ছে। জানো আমি তোমার কত বছরের বড়? ধারণা তো আছে তোমার। আর আমাকে প্রপোজ করো কোন সাহসে তুমি? কোথা থেকে যে উঠে আসে এসব নর্দমার কীট কে জানে। চোখ বন্ধ করে অপমান হজম করার মতো মেয়ে নই আমি। তাই এক হাতে চোখের জল মুছে তাকে বললাম, চেহারা সুন্দর দেখে কি মাথা কিনে নিয়েছেন? এমন ভাব করছেন মনে হচ্ছে আপনাকে প্রপোজ করে আমি বিরাট অপরাধ করছি। কি মনে করেন আসলে নিজেকে? আপনি দেখতে যতটা সুন্দর আপনার মন ঠিক ততটাই কুৎসিত। মেয়েটার কথায় অতিরিক্ত রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে যেন ইমান। রাগে দুঃখে পাশে থাকা বেঞ্চে লাথি দিয়ে মেয়েটার গা চেপে ধরে বলল, এই মেয়ে, কি বললে তুমি? একে তো সিনিয়রদের সাথে বেয়াদবি করছো, এখন আবার আমার মন কেমন তা নিয়ে বিনামূল্যে সার্টিফিকেট দিচ্ছ। তুমি জানো আমি কে? ব্যথায় গাল টনটন করছে আমার, চোখের পানি বাদ মানছে না।
একটা মানুষ ঠিক কতটা নিষ্ঠুর হলে একটা মেয়ের সাথে এরূপ ব্যবহার করতে পারে? নিজের গাল থেকে কোনো রকমে তার হাত সরিয়ে শুধু শুধালাম, আপনি কে সেটা জেনে আমার কোনো কাজ নেই। শুধু এটুকু জেনে রাখুন, আপনি সিনিয়র না হলে এতক্ষণে আপনার গালে 2-4টা চড় পড়তো, যেটা একটু আগে আপনি করলেন। বলতে বলতে সেখান থেকে প্রস্থান করলাম আমি। পেছনে কে কেমন করে তাকিয়ে আছে তা দেখার সময় নেই অত। ক্লাসের দিকে যেতে নিলে তখনকার ভাইয়া আপুরা আবার ডাক দেয় আমাকে। তাদের দেখে আরো বেশি রাগ লাগে আমার। তাদের সামনে গিয়ে মৃদু চিৎকার দিয়ে বললাম, আর কিছু বলতে চান আপনারা? জুনিয়রদের কিভাবে ট্রিট করতে হয় সেটাই জানেন না আসলে আপনারা। আমি না হয় তাকে চিনি না, কিন্তু আপনারা তো জানেন লোকটা ঠিক কতটা নোংরা মন মানসিকতা সম্পূর্ণ মানুষ। এই মেয়ে, তোমার কপালে কিন্তু দুঃখ আছে। কে নোংরা মন মানসিক সম্পন্ন মানুষ? হ্যাঁ, কথার মাঝে কথা বলায় চমকে উঠে থেমে যায় আমি। পেছনে তাকিয়ে দেখি তখনকার ইমাদ নামের ছেলেটা আমার দিকে তখনও রাগী লোকে তাকিয়ে আছে। পাশ থেকে ইতিয়াপু বলল, ইমাদ, বাদ দে এসব। উপমা বুঝতে পারিনি আসলে। সব দোষ আমার ঘাড়ে দেয়। আমি প্রতিবাদ জানিয়ে বললাম, আমাকে কেন দোষ দিচ্ছ আপু? দোষটা আমি করিনি, যে করেছে তাকে দোষ দিন। মেয়েটার কথায় ঘাড়ে হালকা হাত বুলিয়ে মনে মনে কয়েকবার উপমা নামটা আওড়ে বিড়বিড় করে বলল, আমার সাথে বেয়াদবি করার শাস্তি তো আপনাকে পেতেই হবে উপমা। ইমাদ কি জিনিস সেটা তো তিলে তিলে বুঝবেন আপনি। দুই বিষয় ক্লাস করে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ি আমি। আয়েশা আজ ভার্সিটিতে আসেনি বলে আনমনে একা একা হাঁটা ছাড়ার কোনো কাজ ছিল না। আজ দুজনের একসাথে পুরো ভার্সিটি ঘোরার কথা ছিল, কিন্তু হঠাৎ আয়েশা অসুস্থ হয়ে পড়ায় আর আসতে পারেনি। নিজে তো আসেনি, বরং আমাকে জোর করে পাঠালো। তার উপর এত ঝামেলা হলো ভেবে বিরক্তির নিঃশ্বাস ফেলে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভার্সিটি থেকে বের হতে নিলেই সামনে এসে দাঁড়ায় তখনকার সিনিয়র আপু ভাইয়ারা। তাদের মাঝে বাড়তি একজন আছে, সে হলো স্বয়ং ইমাদ ভাই। তাদের দেখে বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলি আমি। কোনো কথা না বলে চুপ করে অপেক্ষা করি তাদের কিছু বলার। অবশেষে অপেক্ষার প্রহর শেষ করে ইমাদ ভাই বলল, কোথায় যাওয়া হচ্ছে মিস উপমা? তার প্রশ্নে নাক মুখ কুঁচকে বললাম, আমি যেখানেই যাই না কেন আপনাকে নিশ্চয়ই কৈফিয়ত দিব না, তাই না সিনিয়র ভাইয়া? শেষের কথাটা অনেকটা নাটকীয় ভঙ্গিতে বলায় সে কপাল কুঁচকে বলল, ভার্সিটি ছুটি না হতেই তুমি চলে যাচ্ছ আর বলছো আমাদের কৈফিয়ত দিবে না? আরো অনেকেই তো আছে, কই তাদেরকে তো গিয়ে জিজ্ঞেস করছে না কেন চলে যাচ্ছে? আমার পেছনে পড়ে আছেন কেন? তোমার কি মনে হয় আবরার ইমাদ তোমার পেছনে পেছনে ঘুরবে? দিবা স্বপ্ন দেখো নাকি? তার কথা শেষ হতে না হতেই হাসির রোল পড়ে যায় তাদের মাঝে। আমি বুকে 2 হাত গুজে বললাম, পেছন পেছন না ঘুরলে সামনে থেকে সরুন, আমি বাড়ি যাব। তুমি না একটু আগে প্রপোজ করছো আমাকে? ধরো এখন তোমার প্রপোজাল আমি অ্যাকসেপ্ট করলাম, তাহলে অ্যাজ এ গার্লফ্রেন্ড হিসেবে তোমার উচিত আমার সাথে ডেটে যাওয়া। ইমাদ ভাইয়ার কথা শুনে চোখ বড় বড় করে তার দিকে তাকাই আমি। উনি আমাকে নাচানোর জন্য প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে এতটুকু বুঝতে পারছি, তাই দাঁতে দাঁত চেপে বললাম, আমার তো আর খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই, তাই না? আমি কিনা ডেটে যাব আপনার মতো একজন মানুষের সাথে? ব্যাপারটা হাস্যকর। চারদিক থেকে অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ কিছু বলার হয়তো সাহস পাচ্ছে না। ফ্রিতে বিনোদন নিচ্ছে সবাই। ইমাদ ভাইয়া বুকে হাত গুজে আমার দিকে হালকা ঝুঁকে বলল, তুমি আমাকে প্রপোজ করছো, এটা ভার্সিটির সবাই দেখেছে। এখন সবাইকে সাক্ষী রেখে আমি তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলাম। নাও এখন চুপচাপ সামলাবে নাকি চেঁচিয়ে বাংলা সিনেমার মতো নাটক করবে? একটু থেমে ইমাদ ভাইয়া সবার দিকে তাকিয়ে আমার হাতের কবজি ধরে বলল, আজ থেকে উপমা আমার গার্লফ্রেন্ড। তার সাথে কথা বলার আগে প্রতিটা ছেলে 10 বার ভাববে। কেউ খারাপ নজরে তাকালে তার চোখ উপড়ে ফেলবো। আমাকে সবাই যতটুকু সম্মান করো, আজ থেকে উপমাকেও ঠিক ততটাই সম্মান করবে। মনে থাকে যেন সবার। মনে রাখবে সে আবরাব ইমাদের গার্লফ্রেন্ড। ইমাদ ভাইয়ার কথায় ভীষণ অবাক হই আমি, সাথে মনে মনে ফুঁসে উঠি। নিজের ওপরে এখন রাগ লাগছে। কেন এই মেয়েগুলোর খপ্পরে পড়ে ওই ছেলেকে যে প্রপোজ করতে গেলাম এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। ইমাদ ভাই কথাটা শেষ করে আমার হাত সেভাবে চেপে রেখে গেটের বাইরে আসে। বাইরে এসে উনি আমার হাত ছেড়ে দিলে আমি সেখানে এক হাত চেপে ধরে বললাম, কি নাটক শুরু করেছেন আপনি এসব? নাটক কে শুরু করছে, আমি নাকি তুমি? আমি মোটেও কিছু শুরু করিনি, বরং আপনি এসবকে টেনে হিচড়ে বড় করছেন। আমি টেনে হিচড়ে বড় করছি না বলতে পারো, তুমি নাটক শুরু করছো। এখন আমি নাটকের উপসংহার লিখব। কি বলতে চাইছেন আপনি? কিছু না, আপাতত এতটুকু মনে রাখো তুমি আমার গার্লফ্রেন্ড। আপনি কিন্তু বেশি বেশি করছেন। আমি আপনাকে ইচ্ছে করে প্রপোজ করিনি। আই নো সুইটি, এখন আমরা ডেটে যাব। আমি কোথাও যাব না বলে এক প্রকার দৌড়ে এখান থেকে পালিয়ে আসি। একটু দূরে এসে একটা রিক্সা নিয়ে বাড়ির পথে রওনা হই।
বাড়িতে পৌঁছেই ধপ করে বিছানায় শুয়ে পড়ি আমি। পাশেই শুয়ে মোবাইল ঘাঁটছিল আয়শা। আমাকে এভাবে শুয়ে পড়তে দেখে বলল, কি রে অপু, কি হয়েছে তোর? আমি নিশ্চুপ থেকে বুঝিয়ে দিলাম এখন কথা বলতে ইচ্ছে করছে না আমার। মেয়েটা আমাকে খুব বুঝে, তাই তো আমার উত্তর না পেয়ে চুপটি করে বসে পড়ে আবারও মোবাইল ঘাঁটতে। সে জানে যখন আমার কথা বলার হবে তখন সে জিজ্ঞেস করা লাগবে না, আমি এমনিই তার সাথে সবকিছু শেয়ার করব। মিনিট 10 পরে আমি নিজে থেকে উঠে তাকে ভার্সিটিতে ঘটা সব ঘটনা একে একে বলতে শুরু করি। আমার থেকে সব শুনে সে বলল, যে ছেলেটাকে প্রপোজ করেছিলি সে ছেলেটার নাম কি? আমি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বললাম, আবরার ইমাদ না কি জানি নাম, সারাক্ষণ কানের কাছে ঘ্যান ঘ্যান করে বলে আবরার ইমাদ আবরার ইমাদ। আমার কথায় ফিক করে হেসে দেয় আয়েশা, হাসতে হাসতে বলল, ইমাদ ভাইয়া অনেক ভালো মানুষ, তোর সাথে এমন ব্যবহার কেন করেছে তার নিশ্চয়ই কারণ আছে। প্রচুর কারণ আছে, তুই বুঝিসনি আমি তাকে প্রপোজ করছি কারণে তার ডিমান্ড বেড়ে। এই 1 মিনিট, তুই ওই খচ্চরটাকে চিনিস কিভাবে? তুই তো এখনো একদিনও ভার্সিটি যাসনি, কাউকে চেনারও কথাও না তোর। তাহলে তুই ভুলে গেলি নাকি কার সাথে প্রেম করি আমি? তার কথায় কপাল কুঁচকে বললাম আমি, ভাইয়া তোকে কিছু বলেছে আমার ব্যাপারে? আরে না না, ইমন কেন তোর ব্যাপারে আমাকে কিছু বলতে যাবে? তাছাড়া ইমন এখনো জানি না তুইও আমার সাথে এই একই ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছিস। তাহলে জানিস কিভাবে ওই ধান্দাবাজ ছেলেটা ভালো? ইমন সারাক্ষণ ইমাদ ভাইকে নিয়ে গল্প করে, তাই তাকে না দেখেও সে কেমন চোখ বন্ধ করে বলে দিতে পারি আমি। আর তাছাড়া তুই তার ফ্রেন্ড সার্কেলকে যেভাবে বর্ণনা দিয়েছিস তাতেই বুঝলাম কে হতে পারে। তার সব কথা বোধগম্য হতে আমি ভ্রুকুচকে বললাম, সব ছেলেরাই তার গার্লফ্রেন্ডের কাছে বন্ধুদের সুনাম করে। আয়শা ফের কিছু বলতে গেলে আমি তাকে থামিয়ে দিয়ে বললাম, বেশি জ্ঞান দিতে আসিস না আশু, মায়ের খাবি কিন্তু। মাঝ রাস্তায় একটা 8 বছরের বাচ্চাকে রাস্তায় ফেলে খুব মারছে 2টা ছেলে। মেয়েটা তাদের মায়ের থেকে বাঁচার জন্য ছটফট করতে থাকে, চিৎকার করে কান্না করে বলছে সে ব্যথা পাচ্ছে, তাকে যেন আর না মারা হয়। তখন একটা 13 বছরের ছেলে ছুটে আসে, সেখান দিয়ে সে তার বাবা মায়ের সাথে হয়তো বাড়ি ফিরছিল। সে মাঝ রাস্তায় একটা মেয়েকে এভাবে মারতে দেখে ছুটে আসে সে, তাকে ছুটে আসতে দেখে তার বাবা মাও তার পেছন পেছন ছুটে আসে। যে ছেলেগুলো মেয়েটাকে মারছিল তারা মানুষ দেখে মেয়েটাকে সেখানে ফেলেই চলে যায়। মেয়েটা তখনও চিৎকার করে কাঁদছিল। ছেলেটা তাড়াহুড়ো করে সে মেয়েটার ছোট্ট মাথায় নিজের কোলের উপর নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই পিচ্চু, তুমি ঠিক আছো? কিছু হবে না তোমার? ততক্ষণে ছেলেটার মা বাবাও সেখানে এসে দাঁড়ায়। মেয়েটার মাথা ফেটে রক্ত বেরোচ্ছিল দেখে তারা ভয় পেয়ে যায়। ছেলেটার বাবা তার কোল থেকে মেয়েটাকে নিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে। 13 বছরের ছেলেটি মেয়েটাকে এই অবস্থায় রেখে কিছুতেই বাড়ি ফিরবে না। অগত্যই তার বাবা মা তাকে সহ হাসপাতালে থাকতে হলো। এক পর্যায়ে ছেলেটা কাঁদতে কাঁদতে মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠলে নিজেকে নিজের বাড়ির বেডরুমে আবিষ্কার করে। তড়িঘড়ি করে উঠে বের হয়ে যায় বাবা মাকে মেয়েটার কথা জিজ্ঞেস করলে তারা জানায় মেয়েটাকে নাকি তার বাবা মা এসে নিয়ে যায়। এতে ছেলেটা অকারণেই অনেক কষ্ট পায়। বাবা মায়ের উপর জমা হয় অদৃশ্য এক অভিমান। রাত তখন 2:30 বাজে। বারান্দায় বসে হাবিজাবি ভাবছিল ইমান। দেখতে দেখতে সেই ঘটনার আজ 12 বছর পূর্ণ হলো। আজও সেই মেয়েটাকে মনে মনে খুঁজে চলেছে সে। বাবা মায়ের সাথে সত্যি দূরত্ব সৃষ্টি হয়েছে, যা এখনও অব্যাহত আছে। ওই দূর আকাশের পানে তাকিয়ে ইমাদ বিড়বিড় করে বলল, আমরা তো একই আকাশের ছায়ায় আছি পিচ্চু, একই বাতাসে শ্বাস নিচ্ছি। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ পিচ্চু? তোমার কয়েক মিনিটের আগমন আমার জীবনটা এলোমেলো করে দেয়। আব্বু, মায়ের সাথে সৃষ্টি হয় দূরত্ব, যে দূরত্ব আমি চেয়েও গুছিয়ে নিতে পারিনি। এর জন্য কি তুমি দায়ী নও? কেন এসেছিলে ক্ষণিকের জন্য আমার জীবনে? তোমাকে আমি কখনো ক্ষমা করব না। ইমাদ ভাইয়ের ভয়ে 2 দিন ভার্সিটিতে যায়নি, এই 2 দিন আয়শাও যায়নি, তাই আজ এক প্রকার জোর করেই নিয়ে আসছে আমাকে। সেই ঘটনার পর 7 থেকে 8 দিন উচিত ছিল গর্তের ভেতর লুকিয়ে থাকার, কিন্তু আয়শার জন্য পারিনি। তার হবু বর ইমন ভাই অনেক রাগারাগি করছে কারণে অগত্যই আমাকে নিয়ে সে আজ বের হয়েছে। এতে আমি চরম বিরক্ত। তারপরও কোনো রকমে বিরক্তিভাব চেপে ভার্সিটির গেটের সামনে এসে উপস্থিত হই। আয়েশা আশেপাশে তাকিয়ে ইমন ভাইয়াকে খুঁজতেছে। আমি যদিও তাকে চিনি না, তারপরও আশেপাশে চোখ বুলিয়ে দেখছি কাউকে পাই কিনা। এতক্ষণে তোমার আসার সময় হলো? সেই কখন থেকে খুঁজে চলেছি তোমাকে, কোনো খবর আছে? হঠাৎ ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে পাশে তাকিয়ে দেখে আয়েশা একটা ছেলেকে শাসাচ্ছে। বুঝলাম এই বেচারাই তার হবু বর। ভাইয়া প্যান্টের পকেটে 2 হাত গুজে ভ্রু নাচিয়ে বলল, 3 দিন পর ভার্সিটি এসে আবার আমার উপর রাগ দেখাচ্ছ? তার কথা শুনে সে জিভে কামড় দিয়ে বলল, এই সরি সরি, রাগ করো না। আসলে তোমাকে খুঁজতেছিলাম সে কখন থেকে। তুমি গেট দিয়ে যখন ঢুকছিলা তখনই তোমাকে দেখেছি আমি। এবার বলো কতক্ষণ থেকে খুঁজছো?
ইমন ভাইয়ের কথায় আমি ফিক করে হেসে দেই। এতক্ষণে হয়তো উনি আমাকে খেয়াল করছে। আমার দিকে তাকিয়ে মনে করার ভঙ্গিতে বলল, তুমি নিশ্চয়ই উপমা, আয়েশার বোন, তাই না? আমি ওপর নিচ মাথা নাড়ালে উনি বলল, ভালোই করেছো, দুজনে একই ভার্সিটিতে ভর্তি হয়েছো। না হলে এই অধমকে কে সামলাতো আল্লাহই জানে। এই কি বললে তুমি? কই কিছু বলছি নাকি আমি? তুমি কিছু শুনেছো উপমা? আচ্ছা চলো, আমার ফ্রেন্ডদের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেই। পরপর দুইটা প্রশ্ন করে উত্তরে অপেক্ষা না করে আরেকটা কথা বলে আমি চোখ গোল গোল করে তার দিকে তাকিয়ে থাকি। অতঃপর তার কথাটা বোধগম্য হতেই বললাম, আপনি আশুকে নিয়ে যান ভাইয়া, আমি বরং ক্লাসে যাই। আরে চলো, কিচ্ছু হবে না, সবার সাথে পরিচয় হলে ভালোই লাগবে তোমাদের। মূলত আমি যেতে চাইছি না ইমাদ ভাইয়া আর তার গ্যাংয়ের মুখোমুখি হওয়ার ভয়ে, কিন্তু ভাইয়া এত করে অনুরোধ করছে, তার উপর তার সাথে আমার নতুন পরিচয়, তাই না করব কিভাবে তাই ভাবছি। আয়েশার দিকে অসহায় লোকে তাকাতেই সে শুধালো, আরে তোমাকে তো ইন্টারেস্টিং ব্যাপারটা জানাতেই ভুলে গেছে। আমার হাত ধরে সামনে এগিয়ে যেতে যেতে আমার সাথে ভার্সিটির প্রথম দিন ঘটা কাহিনীগুলো খুঁটিয়ে খুঁটিয়ে ইমন ভাইয়াকে জানালো সে। সব শুনে ভাইয়া মুখে হাত দিয়ে বলল, ও মাই গড, ভাবি! তার কথা শুনে আমি চোখ বড় বড় করে তাকালে ভাইয়া হেসে বলল, ইমাদের পক্ষ থেকে আমি সবটাই শুনেছি। সে ইচ্ছা করে এমন ব্যবহার করেনি, বলতে পারো অন্যের রাগ তোমার উপর উঠাইছে। আসলে সে কিন্তু এমন ছেলে না। সে যেহেতু ইচ্ছে করে আমার সাথে খারাপ ব্যবহার করেনি, তাহলে তার উচিত ছিল আমাকে সরি বলার। উনি কি আমাকে সরি বলছে? তাহলে বুঝবো কিভাবে সে ভালো ছেলে? কে কাকে সরি বলবে শুনি? হঠাৎ এমন কথায় চমকে উঠি আমি। পেছন থেকে ইমাদ ভাই কথাটা বলছে, তার কথা শুনে পেছন ঘোরার ইচ্ছে হলো না আর। সামনে পা বাড়াতে নিলেই সে বলল, ক্লাস শেষ করে গেটের সামনে দাঁড়াবে, না দাঁড়ালে বাড়িতে গিয়ে উপস্থিত হব। কিন্তু গার্লফ্রেন্ড? তার কথায় থমকে দাঁড়াই আমি। পেছন ঘুরে একবার তার দিকে তাকিয়ে দেখি দুষ্ট হয়ে সে আমার পানেই তাকিয়ে আছে। আমি আবার সামনের দিকে পা বাড়িয়ে মনে মনে আল্লাহর কাছে দোয়া করলাম, ইবাদ নামক প্যারা থেকে যেন তাড়াতাড়ি মুক্ত হই। ক্লাস শেষ করে সত্যি আমি গেটের সামনে এসে দাঁড়াই। আয়েশা ইমন ভাইয়ার সাথে আলাদা সময় কাটাতে গেছে, একে তো বাড়ি একা ফিরবো, তার উপর যদি সে সত্যি সত্যি বাড়ি গিয়ে উপস্থিত হয়, তাহলে কি করব আমি? তাই উপায় না পেয়ে অগত্যই দাঁড়াতে হলো। 2 মিনিটের মাথায় হঠাৎ কেউ শীষ বাজিয়ে উঠলে আমি চমকে উঠে তার দিকে তাকাই। ইমাদ ভাইয়া বাইকে বসে আছে। তাকে দেখে এগিয়ে গিয়ে তার সামনে দাঁড়াতেই সে বলল, দ্রুত উঠে পড়ো। কোথায়? আমার কথায় সে চিবিয়ে চিবিয়ে বলল, আমার মাথায়। বাইকে উঠো ফাজিল। তার কথা আমার পছন্দ হয়নি, তাই তেড়ামি করে বললাম, পরপুরুষের বাইকে উঠি না আমি। ভুলে যাচ্ছ আমি কে হই তোমার? ভুলতেই তো চাই, কিন্তু আপনি তো ভুলতেই দিচ্ছেন না। আজব পাবলিক ভাই আপনি। তুমি কি বাইকে উঠবা নাকি কোলে করে উঠাবো? তার কথায় হা করে তাকিয়ে থাকি আমি। এই লোকটার মাথা পুরাই গেছে হয়তো। আমি একটা ফাঁকা ঢোক গিলে বললাম, সবাই কি ভাববে? সবাই অলরেডি জানে তুমি আমার গার্লফ্রেন্ড। এখন যদি আমি তোমাকে জড়িয়ে ধরে চুমুও খাই, তাও কেউ কিছু বলবে না। অতি বিস্ময়ে মাথায় যেন ঠাডা পড়ছে আমার। স্তব্ধ হয়ে সে জায়গাতেই দাঁড়িয়ে আছি। আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে উনি বাঁকা হেসে বলল, চুপচাপ বাইকে উঠবা নাকি আরো কিছু শুনতে চাও? আমি কখনো বাইকে উঠিনি, ভয় করে আমার। উঠো, ভালো করে বসলে কিছু হবে না। বলি কিভাবে উঠে বসতে হবে তা আমাকে শিখিয়ে দেয়। আমি আশেপাশে একবার অপ্রস্তুত দৃষ্টি ফেলে বাইকে উঠে বসলে সে বলল, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসো, আর এক হাত আমার কাঁধে রাখো, যেন পড়ে না যাও। তবে হ্যাঁ, নির্দিষ্ট দূরত্ব রেখে তবেই। তার কথা শুনে ভেংচি কেটে আমি কিছুটা দূরত্ব বজায় রেখে তার কাঁধে হাত রাখি। ইমাদ বাইক টান দিয়ে মনে মনে বাঁকা হাসে। মেয়েটার সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড খেলার তার কোনো ইচ্ছেই নেই। সে নিজের জীবনকে আরেকটা সুযোগ দিতে চায়। যে মেয়েটা তাকে দেখেওনি, তার জন্য এত কষ্ট পেয়ে তো কোনো লাভ নেই। আর যদি মেয়েটা তাকে চিনতো, তার সাথে পরিচয় থাকতো, তাহলে একটা কথা ছিল। এখন ইমাদের নিজেকেই নিজের কাছে যেন কেন জানি হাস্যকর লাগছে। অচেনা একটা মেয়ের জন্য নিজের জীবনের 12টা বছর নষ্ট করলো। ব্যাপারটা তার কাছে হাস্যকরই বটে। সে এখন ভাবছে নিজের মতো করে সবার সাথে মিলেমিশে চলবে। গত 2-3 দিন সে অনেক ভেবেছে, তার আগে উপমার একটা বিহিত করতে হবে। তাই তো তাকে নিয়ে বের হয়েছে এখন। নির্জন এক জায়গায় বাইক থামিয়ে নিজের হেলমেট খুলতে খুলতে ইমাদ বলল, নেমে পড়ো, এসে পড়েছি আমরা। এমন নির্জন একটা জায়গা দেখে আমার মনে ভীতি কাজ করছে। আমতা আমতা করে বললাম, এত জনমানব শূন্য একটা জায়গায় কি করতে আসছেন আপনি? প্রেম করার জন্য এমন একটা জায়গায় তো বেস্ট, সে তুমি বুঝবে না। তার কথা শুনে এক লাফে বাইক থেকে নেমে পড়ি আমি। আশেপাশে তাকাতে তাকাতে বলি, খবরদার উল্টাপাল্টা কথা বলবেন না বলে দিলাম। তার কথায় মুখ লুকিয়ে হাসি ইমাদ। কেন জানি মেয়েটাকে জ্বালিয়ে মজা পায় সে।
অতঃপর উপমার দিকে তাকিয়ে কিছুটা গম্ভীর স্বরে বলল, তুমি বলছো সেদিন আমি ভুল করছি? তার কথা শুনে চোখ পাকিয়ে বললাম, অবশ্যই। কেন, আপনার মনে হচ্ছে না আপনি ভুল করছেন? আচ্ছা, আমি মেনে নিচ্ছি আমি ভুল করছি। যেহেতু আমি ভুল করছি সেহেতু তুমি বলো কি করলে আমি ভুল শুধরে নিতে পারবো। তার কথা শুনে যেন আকাশে চাঁদ হাতে পেয়েছি। এমন ইগো নিয়ে চলাফেরা করা মানুষটাকে বললাম, ভুল যখন করেছেন সরি বলেন। এই কথাটারই অপেক্ষায় ছিল যেন সে। মুচকি এসে কিছুটা নাটকীয় ভঙ্গিতে বলল, সরি উপমা, আসলে সেদিন আমার তোমার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। তার মুখে সরি শুনে বিশ্ব জয় করার মতো একগাল হেসে দিলাম আমি। সে একটু থেমে বলল, সেদিন আমি ভুল করছি আর তোমাকে সরিও বলছি। এখন কথা হলো গিয়ে, সেদিন তো একা আমি ভুল করিনি, তুমিও করছো। একজন সিনিয়র স্টুডেন্টকে নাম ধরে ডাকার মতো অপরাধ করছো। এখন আমার কি করার সেটা বলো। তার কথা ভেবে দেখলাম আসলে আমি সেদিন অপরাধ করেছি, তাই বলছি, আচ্ছা আমি মেনে নিচ্ছি আমি ভুল করেছি। এখন কে করতে হবে বলুন ভুল শুধরে নেওয়ার জন্য? ইমাদ এবার বাইক থেকে নেমে শটান হয়ে দাঁড়িয়ে গম্ভীর স্বরে বলল, 100 বার কানে ধরে উঠবস করো। ইমাদ ভাইয়ের কথা শুনে আমি আহাম্মকের মতো তার দিকে তাকিয়ে আছি। এই কয়েক মিনিট আগেও আমি লোকটাকে কত ভালো মানুষ মনে করেছিলাম, ভাবছি সে হয়তো সত্যিই নিজের ভুল বুঝে ক্ষমা চাইছে। কিন্তু এখন আসল কাহিনী বুঝলাম, আমাকে শাস্তি দেওয়ার জন্য উনি ক্ষমা চাওয়ার নাটক করছে। সবটা উপলব্ধি করতে আমি ক্ষেপে উঠে বললাম, আপনাকে 1 মিনিটের জন্য ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি যে আসলে কি সেটা এখন বুঝলাম। আপনি মানুষটা। শাট আপ, যেটা বলছি সেটা করো। কথার মাঝে তার ধমক শুনে থেমে যাই আমি। চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেলে আবারও বললাম, আমি কানে ধরবো না। কি করবেন আপনি? আমার কথা শুনে উনি কিছুটা রেগে গিয়ে বলল, আমি আরো কি কি করতে পারি সে সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, তাই যেটা করতে বলছি সেটা করো। আমি কানে ধরতে পারবো না। আজব, আমি কি ছোট বাচ্চা নাকি যে কানে ধরে উঠবস করব? লোকে কি ভাববে? লোকে ভাববে কারণেই তো নির্জন জায়গায় এসেছি। না, এবার তাড়াতাড়ি কানে ধরো। একে তো নির্জন জায়গার কারণে ভয় পাচ্ছি, তার উপর তার এসব কথা শুনে রাগ লাগে অনেক। আয়েশার মা সব সময় বলবে রেগে গেলে নাকি আমি কারো উপর রাগ দেখাতে পারি না, নিজের রাগ প্রকাশও করতে পারি না, কারো উপর চিৎকার চেঁচামেচিও করতে পারি না। যা করতে পারি তা হলো ঘাড় তেড়ামি। তাই তো ইমাদ ভাইয়ের এমন কথার পিঠে তেড়ামি করে বললাম, আমি কানে ধরবো না। ফাইন। বলে সে বাইকে উঠে পড়ে। তাকে এত তাড়াতাড়ি হার মানতে দেখে আমি অবাক হয়ে তার দিকে তাকাই। উনি বাইকে উঠে বলল, বাইকে উঠে বসবা নাকি আমি একাই চলে যাব? এখন আবার কোথায় যাব? এই মেয়ে, এত প্রশ্ন করছো কেন তুমি? এমনভাবে প্রশ্ন করছো মনে হচ্ছে তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়েছে আমাকে প্রশ্ন করে জ্বালিয়ে মারতে। চুপচাপ যেটা বলি সেটা করতে পারো না? ইমাদ ভাইয়ের ধমকে কেঁপে উঠি আমি। চুপচাপ কোনো কথা না বলে পুনরায় বাইকে উঠে পড়ি। বাবা মাকে নিয়ে কথা বলায় চোখে ক্ষুদ্র ক্ষুদ্র জলের ফোঁটা জমা হয়। নিচের দিকে তাকিয়ে অতি সপ্তপর্ণে জলটুকু মুছে নেই। যে মানুষটা আমাকে ভালো করে চেনেই না, তার সামনে নিজের দুর্বলতা প্রকাশ করে কোনো লাভ আছে? 10 মিনিট পর উনি একটা পার্কের সামনে এসে বাইক থামিয়ে আমাকে ইশারা করলে আবারও নেমে পড়ি আমি। ইমাদ ভাইও বাইক থেকে নেমে চাবি পকেটে নিতে নিতে বলল, তোমাকে এখানে কেন এনেছি সেই প্রশ্ন করবে না প্রশ্ন কুমারী? তার মুখে নিজের অদ্ভুত নাম শুনে একবার তার মুখের দিকে তাকিয়ে আবার চোখ ফিরিয়ে নেই। সত্যি বলতে মন খুব উসখুস করছে তাকে প্রশ্ন করতে, কিন্তু তার তখনকার রামধমক ভুলিনি আমি। তাই তো ভদ্রমের মতো তার পায়ের সাথে পা মিলিয়ে সামনে অগ্রসর হই। আমাকে প্রশ্ন করতে না দেখে উনি হয়তো কিছুটা অবাক হয়, তাই তো নিজে থেকেই বলল, ভেবেছিলাম তোমাকে হালকা পাতলা ট্রিট দিয়ে ছেড়ে দিব, কিন্তু তুমি তো সহজ কিছু গ্রহণ করার মতো মেয়ে না, তাই এই পরিকল্পনা। আমি উৎসুক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, কোন পরিকল্পনার কথা বলছেন আপনি? আমার কথা শুনে সে ঠোঁট কামড়ে মুচকি হাসে। আমি অবাক পানে তার সে হাসি দেখি। কে বলবে এই মানুষটা 10 মিনিট আগে আমাকে এত হুমকি ধুমকি দিল? একটু আগ পর্যন্তও তার রাগের অগ্নিকাণ্ডের জন্য আশেপাশে ঘেরাও মুশকিল হয়ে পড়েছিল, আর এখন সে কিনা নিজেই হাসছে। এইটা কি মানুষ নাকি গিরকিটি? উনি স্বাভাবিকতা বজায় রেখে শুধালো, এই তো প্রশ্ন কুমারী তার আসল রূপে ফিরে আসছে। এখন আমরা প্রেমিক প্রেমিকার যুগল হয়ে পার্কে ঘুরে বেড়াবো। ইমাদ ভাইয়ের কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকাই। বলছি কি এই লোকটা? আমাকে এভাবে তাকাতে দেখে উনি দুষ্ট হেসে বলল, দাঁড়াও, গুগলে সার্চ দিতে হবে কিভাবে প্রেমিকার সাথে সময় কাটাতে হয়, কিভাবে তার সাথে রোম্যান্স করতে হয় সেটাও দেখতে হবে। এসবে আমার আবার ধারণা একটু কম। তার কথা শুনে চমকে উঠি। পুরো কথাটা ঠিক বুঝতে পেরে সেখানেই থমকে দাঁড়াই আমি। আমাকে দাঁড়াতে দেখে উনি নিজেও দাঁড়িয়ে পড়েন। অতঃপর কাছে এসে আমার হাত মুঠোবন্দি করে আবার হাঁটা ধরে।
আমি বিস্ময়ে কথা বলতে ভুলে গেছি মনে হচ্ছে। কয়েক মিনিট লাগে নিজেকে সামলাতে। যখন বুঝতে পারি নিজের হাত তার মুঠোবন্দি, তখন তাড়াহুড়ো করে হাত ছাড়িয়ে বললাম, আপনার লজ্জা করছে না জুনিয়র একটা মেয়েকে এসব অসভ্য টাইপের কথা বলতে? উনি একটা বেঞ্চে বসে পড়ে, আমাকেও টেনে বসিয়ে দেয়। অতঃপর বেঞ্চের সাথে হেলান দিয়ে আরাম করে বসে বলল, তুমি কি আমার বোন নাকি যে তোমার সাথে কথা বলতে লজ্জা পাবো? হ্যাঁ, প্রেমিকার সাথে মানুষ যেভাবে কথা বলে আমি সেইভাবেই বলছি। আজব প্রাণী আপনি ভাইয়া। স্বামী না হলে প্রেমিকের বয়সী একটা ছেলেকে ভাই বলছো, লজ্জা করছে না তোমার? এবার আমি কাঁদো কাঁদো স্বরে বললাম, এমন করছেন কেন আপনি ইমাদ ভাই? আমার সত্যিই ভুল হয়েছে, এবার তো ছাড়ুন আমায় প্লিজ। আমার কথা শুনে উনি ফিক করে হেসে দেয়, হাসতে হাসতে বলল, প্রেমিকার সাথে বাদাম খেতে হয়, সেটা মিস করতে চাইছি না। এখানে বসো, আমি নিয়ে আসছি। পালিয়ে যাওয়ার চেষ্টা করলে খবর করে ফেলবো। উনি উঠে দাঁড়ালে তার দিকে অসহায় লোকে তাকাই আমি। উনি চলে যাওয়ার পর আয়েশাকে ফোন করি। সে ফোন ধরেই বলল, সরি জান, তোকে ফেলে চলে আসতে হলো। তুই কি এখনো ইমাদ ভাইয়ের সাথে আছিস? তুই কই, আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যা প্লিজ। আমি এখনো ইমনের সাথে আছি। সে আমাকে তাদের বাড়িতে নিয়ে আসছে। কি করব বল? এখন এখান থেকে বের হতে পারবো বলে মনে হচ্ছে না সহজে। ঠিক আছে, তুই ওই দিকের কাজটা শেষ করে আয়। আমি কথা শেষ করার আগেই কেউ আমার হাত থেকে ফোন কেড়ে নেয়। চমকে উঠে আমি সেদিকে তাকালে দেখি ইতি আপু দাঁড়িয়ে আছে আমার সামনে। তাকে দেখে আমি উঠে দাঁড়াতেই সে আমার ফোনটা ছুঁড়ে ফেলে দেয় নিচে। তার কাজে হতভম্ব হয়ে যাই আমি। কিছুটা ঝাঁঝালো স্বরে বললাম, এটা কি করলেন আপনি আপু? যা করেছি বেশ করেছি। তোমার সাহস কি করে হয় ইমাদের সাথে এভাবে ঘুরে বেড়ানো? আর যা কিছু হচ্ছে সবকিছু শুরুটা ইতি আপুই করছে, তাই তার উপর আলাদা একটা ক্ষোভ আছে আমার। একে তো তার উপর সেদিনের রাগ, আর তার উপর আজ আমার ফোন ভেঙে ফেললো। সব মিলিয়ে আমি কিছুটা চেঁচিয়ে উঠলাম, সবটা শুরুটা তো আপনারাই করছেন, তাহলে এখানে এত রিয়েক্ট করার কি আছে? আপনার বন্ধু আর আপনারা মিলেই তো ড্রামাটা সাজালেন, তারপর এমন করছেন কেন? আমার এভাবে কথাটা হয়তো সে আশা করেনি, তাই তো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি ভেবেছিলাম ইমাদ তোমাকে পাত্তা দিবে না। যাই হোক, তুমি আজ থেকে ওর আশেপাশে থাকবে না। তার কথায় তত্তর করে আমার রাগ বেড়েই চলেছে। তার দিকে আঙুল তুলে বললাম, আপনারা কি আমাকে পুতুল পেয়েছেন যে যখন যা খুশি তা করতে বলবেন? লাইফ আমার, তাই যে কোনো সিদ্ধান্ত আমি নিজেই নেব। এখন আমার যা ইচ্ছে হবে আমি তাই করব। যদি প্রয়োজন পড়ে তো ইমাদ ভাইয়ের সাথে প্রেমও করব। দেখি আপনারা কি করতে পারেন। আপনাকে যেন আমার আশেপাশে আর না দেখি। আপনি যেমন, আপনার বন্ধুরাও ঠিক তেমন। রাগে গজগজ করতে করতে ইমাদ ভাইয়াকে কথাটা বললাম। তখন ইতি আপুকে কথাগুলো বলে আমি ফিরে যাওয়ার জন্য পা বাড়ালে মাঝপথে এসে বাধা দেয় উনি। কোনো মতে নিজের রাগ নিয়ন্ত্রণ করে তাকে কথাটা বলে পাশ কাটিয়ে চলে আসতে নিলে সে হাত ধরে থামিয়ে দিয়ে বলল, প্রেমিক পুরুষের বাদামগুলো তো নিয়ে যাও প্রশ্নকুমারী। প্রেমিকার রাগ না হয় কালকে ভাঙাবো। বলতে বলতে আমার হাতে বাদামের ঠোঙাটা ধরিয়ে দিয়ে সে চলে যাওয়ার জন্য পা বাড়ায়। কতটা নির্লিপ্ত ভঙ্গিতে কথা বলছে সে ভাবতেই রাগে ক্রোধে শরীর থরথর করে কেঁপে ওঠে আমার। ঠোঁট কামড়ে নিজেকে ধাতস্থ করে পার্ক থেকে বের হয়ে রিক্সা নিয়ে নিজ গন্তব্যের দিকে রওনা দিই আমি। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে হাতের দিকে তাকাতেই বাদামের ঠোঙাটার দিকে নজর আটকায়। মুখশ্রীতে ভেসে ওঠে ইমাদ ভাইয়ের শুভ্র মুখখানা, যেখানে উনি বাঁকা হেসে আমার দিকে তাকিয়ে আছে। তার কিছু কিছু কথা মনে পড়লে আনমনেই হাসি আমি। আমাকে জব্দ করতেই কি দারুণ অভিনয় করছে লোকটা, অথচ এই অভিনয় সে পটু নয়, নিতান্তই বিনোদন নেওয়ার জন্য এসব করছে। বারান্দায় দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে ইমান। একটা সময় ছিল যখন ছেলেটা এই ধোঁয়াকে মনে প্রাণে ঘৃণা করত, আর এখন সেই ধোঁয়াই তার নিত্যদিনের সঙ্গী। গভীর ভাবনায় মত্ত সে। কি এমন ভাবছে তা একমাত্র সে নিজেই জানে। তাকে গভীর ভাবনায় মতো দেখে ইমন বারান্দার দূরে নক করে বলল, ভাই আসবো? ইমনের ডাকে চমকে উঠে সে কিছু সময়ের মাঝে নিজেকে সামনে দীর্ঘশ্বাস ফেলে বলল, অনুমতির অপেক্ষা করছিস কেন? ভেতরে আয়। পজিটিভ উত্তর পেয়ে ইমন ভেতরে এসে দোলনায় বসতে বসতে বলল, কিছু নিয়ে চিন্তিত তুই, নাকি সেই পিচ্চুকে নিয়ে এখনো ভাবছিস? ভোলার চেষ্টা করছি। এত সহজে ভুলতে পারবি তাকে? জানি না, চেষ্টা করছি কিন্তু পারছি না। সত্যি বলতে যতক্ষণ ফ্রি থাকি ততক্ষণ তার ভাবনাতেই মিশে থাকি। তাকে নিয়ে ভাবা অভ্যাসে পরিণত হয়েছে আমার, যা চাইলেও পরিবর্তন করতে পারবো না আমি। তোর লাইফে মুভ অন করা উচিত ইমাদ। মরিচিকার পেছনে ঘুরছিস তুই। আচ্ছা, আমি কি চাইলে তাকে ফিরে পেতে পারি না ইমন? এটা কিভাবে সম্ভব ইমাদ? তুই নিজেও জানিস, তারপরও বোকার মতো কথা বলছিস কেন? তোর চাচা চাচি চাইলেই সম্ভব, কারণ পিচ্চুকে হাসপাতাল থেকে তার পরিবারের কেউই নিয়েছিল, আর তাদের সাথে তোর চাচা চাচির কথাও হয়েছে।
শিওর না হয়ে তারা মেয়েটাকে ওনাদের কাছে দিবে না, এটা শিওর থাক। তাহলে তারা চাইলেই ওর পরিবারের মানুষের সাহায্যে ওর খবরাখবর নিতে পারে। আড়ালে দাঁড়িয়ে ছেলের সব কথাই শুনেছেন পারভিনারা। ছেলের তাদের উপর রাগ খুব সবটাই জানা তাদের। এত বছরও যে ছেলেটা ওই পিচ্চি মেয়েটাকে ভুলবে না সেটা ধারণার বাহিরে ছিল তাদের। একটা পিচ্চি মেয়ের জন্য ছেলের মাঝে দূরত্ব তিনি কিছুতেই মানতে পারছেন না। মনে মনে মেয়েটার জন্য পুষে রেখেছেন এক আকাশ সমান ক্ষোভ। তবে সেদিন ছেলে জেদের কাছে হার মেনে তার বাবা শিপন সাহেব ওই কপতের খোঁজ খবর নিয়েছিল, কিন্তু পুরো শহর খোঁজার পরেও তাদের পাওয়া যায়নি। হাসপাতালে সিসিটিভি থেকে তাদের ছবি কালেক্ট করে নিয়েছে, যা এখনো যত্ন করে রেখে দিয়েছেন পারভিনারা। সবকিছু ভেবে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আড়াল থেকে সরে যায়। ইমাদের কথা শুনে ইমন বলল, দেখ ইমাদ, সবকিছু এত সহজ না। আজ থেকে 12 বছর আগেরকার কাউকে কি তুই এখন খুঁজে পাবি? পিচ্চিটারও তো চেহারার আদল পরিবর্তন হয়েছে, তাই না? সবটা বুঝি আমি, কিন্তু আমার মন মানতে চায় না কেন এই বিষয়টা। আমি কেন এখনো তার অপেক্ষায় আছি? সবকিছু জেনে বুঝেও যে মানুষ অন্যকে কষ্ট দেয়, তাকে আমার ভাষায় কিছু বলা যায় না। এরপর একটু থেমে তার দিকে তাকিয়ে বলল, আগামীকাল আমরা আয়শাদের বাড়িতে যাব ভাবছি। তোর কি সময় হবে? কেন যাবি? বিয়ের ডেট ফিক্সড করতে নাকি? নির্বিকার চিত্তে জবাব দেয় ইমাদ। মনে হচ্ছে তার এসবে কোনো আগ্রহ নেই। ইমন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, না, বিয়ে তো আমার পড়াশোনা শেষ হলে তারপর। এখন তারা দাওয়াত করছে যাওয়ার জন্য, তাই তোর সময় হবে কি না সেটাই জিজ্ঞেস করেছি। মন মেজাজ খারাপ আছে, যাব না। এর মাঝে যদি মুড ঠিক হয় তাহলে যাব। আচ্ছা। সকাল সকাল পুরো ঘর পরিষ্কার করে আন্টিকে সাহায্য করছি আমি আর আয়শা। আজ তার হবু শ্বশুরবাড়ি থেকে মানুষ আসবে। যখন ওকে দেখতে এসেছিল তখন শুধু ইমন ভাইয়ের বাবা আর মা এসেছিল, কিন্তু আজকে তার চাচা চাচি সবাই আসবে, তাই সবাই একটু বেশি ব্যস্ত। এ বাড়িতে এসে সবাই দুপুরের খাবার খাবে, তারই আয়োজন করা হচ্ছে। আজান দিলে আন্টি আমাদের দুজনকে শাওয়ার নিয়ে রেডি হতে বলে। আমি আয়েশাকে ঠেলে ঠুলে রেডি হতে পাঠিয়ে আন্টিকে বাকি কাজে সাহায্য করতে নিলে সে বলল, অনেক করেছিস উপু, এখন গিয়ে রেডি হয়ে নে। যাচ্ছি তো আন্টি। তুমি এমন ভাব করছো মনে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে মানুষ আসছে। হ্যাঁ, ওই বাড়িতে তোকেও পাঠাবো। বলতে বলতে হেসে দেয় আন্টি। তার সাথে তাল মিলিয়ে আমিও কিছুক্ষণ হাসাহাসি করে রেডি হতে যাই। মনে মনে ভাবছি, ইমন ভাইয়ার চাচা চাচি আসলে তো নিশ্চয়ই রাক্ষসটাও আসবে। এই ছেলে আসলে জ্বালিয়ে মারবে আমাকে। এসব ভাবতে ভাবতে আয়েশাকে শাড়ি পরিয়ে হালকা একটু সাজিয়ে নিজে রেডি হয়ে যাই। আমি শাওয়ার নিয়ে বের হতেই বাহির থেকে হট্টগোলের আওয়াজ শোনা যায়। আয়েশার দিকে তাকালে সে বলল, ইমানটা আসছে। তো তুই বাহিরে যা। আমার লজ্জা করছে। ওরে আমার লজ্জাবতী নারী রে, সারাদিন তার সাথে হাঁটতে ঘুরতে লজ্জা করে না, এখন তার সামনে যেতে লজ্জা করছে। তুই বুঝতে চাইছিস না অপু? যেদিন তোর সময় আসবে ওই দিন বুঝবি এটার ফিলিংসটা আসলে কেমন। আমি ভেংচি কেটে অন্যদিকে ফিরে ভাবতে থাকি, আসলে কি আমার এমন কোনো দিন আসবে? পরক্ষণেই আবার ভাবলাম, যার মা বাবা নাই তার জীবনে ভালো কারো উপস্থিতি আদৌ হবে কিনা তা নিয়েই সন্দেহ। আমার ভাবনার মাঝে আন্টি এসে বলল, এই অপু, কি ভাবছিস তুই? আমি আয়েশাকে নিয়ে গেলাম, তুই 10 মিনিটের মাঝে রেডি হয়ে আসবি। মা, আমি উপমার সাথে একসাথে যাই? আরে না না, তুই আন্টির সাথে যা, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। আয়শা বেরিয়ে পড়লে আমি কোনো মতে চুল শুকিয়ে আছড়ে মাথায় ওড়না দিয়ে রুম থেকে বের হই। বের হতেই দেখি লিভিং রুমে 3 জন মধ্যবয়স্ক পুরুষ, 2 জন মহিলা, ইমন ভাইয়া আর ইমাদ ভাইয়া বসে। মধ্যবয়স্ক পুরুষের মধ্যে একজন আয়েশার বাবা, আর 2 জন হয়তো তার হবু শ্বশুর আর চাচা শ্বশুর। আমি আর চোখে একবার সেদিকে পর করে রান্নাঘরের দিকে এগিয়ে গেলাম। আন্টি আমার হাতে হালকা নাস্তা তাদের জন্য পাঠালে সেগুলো নিয়ে লিভিং রুমে আসলে একজন মহিলা বলল, এগুলো এখানে রেখে তুমি একটু আমার পাশে এসে বসো তো মা। তার কথায় সবার মনোযোগ আমার দিকে হেলে পড়লে আমার কিছুটা অস্বস্তি হয়। প্রকাশ না করে হালকা মুচকি এসে তার পাশে বসলে তিনি শুধালেন, ভাই সাহেব, আপনার এই কন্যাকে আমি আমার ইমাদের বউ করে নিতে চাইলে আপনার কোনো আপত্তি আছে? তার কথা চমকে উঠে বসার ঘরের সবাই। শুধু নির্বিকার থাকে ইমাদের বাবা শিপন সাহেব। ইমাদ তার মায়ের কথা হতভম্ব হয়ে যায়। তারপর নিজেকে সামলে উপমার দিকে তাকিয়ে, অন্যদিকে আমি তার কথা শুনে ঘোরের মাঝে চলে যাই। অতঃপর ঘোর কাটতেই দুজনেই সমস্বরে বলে উঠলাম, অসম্ভব, আমার আপত্তি আছে। অসম্ভব? আমার আপত্তি আছে। পারভিনারা জানতেন ইমাদ কখনো বিয়েতে রাজি হবে না। তারপরও তিনি কথাটা তুলেছিলেন ছেলের রিয়েকশন দেখার জন্য। কিন্তু উপমা নামের মেয়েটাও যে তার ছেলেকে বিয়ে করতে চাইবে না তা ওনার ধারণার বাহিরে ছিল। মেয়েটার রিয়েকশন দেখে তিনি তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। তার মতে তার ছেলে কোনো অংশে কম নয় বিয়ে পাত্র হিসেবে। যে কোনো মেয়ে অনায়াসে নিজের ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাওয়ার কথা।
কিন্তু উপমার রিজেক্ট তাকে বারবার ভাবাচ্ছে। দুজনের বিয়ের কথা তোলায় সবাই যতটা অবাক হয়েছে তার চাইতেও বেশি চমকে গেছে দুজনের একই সাথে বিয়েতে অমত পোষণ করা দেখে। ইমাদ নিজেকে সামলে আবারও বসে পড়ে বলল, মম, বিয়ে আমার জীবনের অনেক বড় একটা সিদ্ধান্ত। চাইলেও হুট করে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। তাই বলছি, এসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও তুমি। যখন আমার বিয়ে করার সময় হবে তখন কাউকে বলতে হবে না। এখন যাদের বিয়ের আলাপ করতে আসছো তাদের নিয়েই কথা বলো। ইমাদ ভাইয়ের কথা শুনে আর চোখে তার দিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলি আমি। দম বন্ধ করে একজন মানুষকে বিয়ে করার কথাটা ভাবলেও মেজাজ খারাপ হয় আমার। দাঁতে দাঁত পিষে কোনো রকমে উঠে পড়ি আমি। ততক্ষণে সেখান থেকে ইমাদ ভাই উঠে চলে গেছে। ইমাদ উপমা দুজনে দুদিকে উঠে যেতেই পারফিনারা নিজেও উঠে পড়ে সেখান থেকে। ছোট চাকে বসিয়ে রেখে তিনি এগিয়ে যান আয়েশার মা আখি বেগমের কাছে। তিনি তখনও কিচেন রুমে খুঁটিনাটি কাজ করছিলেন। বাড়ির মেহমানকে কিচেন রুমে আসতে দেখে তিনি এগিয়ে গিয়ে ব্যস্ত স্বরে বলল, আরে বিয়েন, আপনি কষ্ট করে এদিকে আসতে গেলেন কেন? কিছু লাগলে আয়েশাকে বলতেন, সে এগিয়ে দিত। তার কথায় পারফিনারা অমায়িক হাসে। ভদ্রমহিলার আচরণ তার বেশ লাগে। তিনি বললেন, আরে ধুর, কষ্ট হবে কেন আমার? আমি আসলে আপনার সাথে একটু গল্প করতে আসছি। জি অবশ্যই, আপনি আসুন। বলতে বলতে উনি পারফিনারাকে নিয়ে ভেতরে একটা রুমে এগিয়ে যান। কুশলাদি বিনিময় শেষে পারফিনারা প্রশ্ন করলেন, উপমা কি আপনাদের মেয়ে? না মানে মেয়েটা অনেক মিষ্টি, তাই ভাবলাম ছেলের বউ করা যায় কিনা দেখি। এই প্রশ্নে আখি বেগম কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ইতস্তত করে বলল, আমার ননদ পূর্ণা, আপার মেয়ে উপমা। আপনার ননদ এখন কোথায় আছে? তারা আরো 12 বছর আগেই মারা যায়, যদিও মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না। তার কথা শুনে পারফিনারা ব্রুকোজকে চিন্তিত স্বরে বলল, কেন? আপনার কি মনে হয় তাদেরকে খুন করছে? ওনাদের কি এমন শত্রু থাকতে পারে যে দুজন মানুষকে হত্যা করবে? যদি উপমার বাবা মা খুন হয়ে থাকে তাহলে উপমা বেঁচে আছে কিভাবে? পারফিনারার এত প্রশ্নের কবলে পড়ে আরো সিটিয়েছে আখি বেগম। একে তো নতুন আত্মীয়, তার উপর এত কিছু শুনলে যদি মেয়ের বিয়ে ভেঙে যায় তাহলে কি করবেন তিনি? সব ভেবে তিনি সিদ্ধান্ত নিলেন কিছু বলবে না সে পারফিনারাকে। ভদ্রমহিলা মনে হয় তার মনের কথা টের পেয়ে গেছে, তাই তো বলল, আপনি প্লিজ শান্ত হন। ভাববেন না উপমার কোনো কিছু আপনার মেয়ের উপর প্রভাব ফেলবে। আমি শুধু মেয়েটার উপর একটু ইন্টারেস্টেড, তাই আপনাকে এত প্রশ্ন করছি। তাছাড়া উপমাকে আমি আরো কয়েক মাস আগে থেকেই চিনি, তাই আপনি প্লিজ ভয় পাবেন না। আখি বেগম অবাক স্বরে বলল, আপনি উপমাকে কিভাবে চিনেন? আপনি প্লিজ আগে আমার প্রশ্নগুলোর উত্তর দিন। মনে মনে বিরক্ত হয় আখি বেগম। নতুন আত্মীয় কারণে তা চেপে গেল। পূর্ণা আপা প্রেম করে বিয়ে করছে, কারণে তার ভাই তাকে দূরে ঠেলে দেয়। যে ভাই ছোটবেলা থেকে বোনকে আদর যত্ন করে বড় করছে, সে বোনই দিন শেষে তার মতামত ছাড়া অন্যজনের হাত ধরায় বোনের উপর অভিমান করে আর যোগাযোগ রাখে না আমার স্বামী। পূর্ণা আপা বিয়ের পর অনেক কান্নাকাটি করে ভাইয়ের কাছে এসে তার স্বামীও হাতে পায়ে ধরার পরও উনি ক্ষমা করতে পারেননি তাদেরকে। আপাকে খালি হাতেই ফিরতে হয়। তারপর বিয়ের 5 বছর পর্যন্ত আপা আমার স্বামীকে রোজ ফোন করে ক্ষমা চায়, কথা বলতে চায়, কিন্তু উনি নিশ্চুপ থেকে বোনের কথা শোনার পর নিজের মতামত না জানিয়ে ফোন কেটে দিত। এভাবেই 5 বছর কেটে যায় তাদের বিয়ের। তারপর হুট করেই আপা হারিয়ে যায়, আর যোগাযোগ করতো না ওনার সাথে। মনে যতই রাগ পুষে রাখুক না কেন, একমাত্র আদরের বোনের ফোন না পেয়ে অস্থির হয়ে পড়ে উনি। চারদিকে খোঁজ খবর নিতে থাকে, কিন্তু বোনের কোনো খবর না পেলে কিছুটা ভেঙে পড়ে উনি। আখি বেগম থামতেই পারফিনার একটু অস্থির হয়ে প্রশ্ন করলো, তারপর খুঁজে পাইনি আপনার স্বামী তার বোনকে? একটু থেমে আখি বেগম আবার বলতে শুরু করে, পেয়েছে 6 বছর পর হঠাৎ করে একদিন পূর্ণা আপা ফোন করে আমার স্বামীকে। ওনার বোন তো বিয়ের পর 5 বছর আপনার স্বামীর কাছে ফোন করে কথা বলতো, তারপর 6 বছরের জন্য উনি হুট করে হারিয়ে গিয়ে আবার যোগাযোগ করেন। এই 11 বছরে কি আপনাদের সাথে পূর্ণা আপার দেখা হয়নি? আচ্ছা, এত বছর উনি কোথায় ছিল? আর এত বছর পর হঠাৎ আপনার স্বামীর সাথে যোগাযোগই বা কেন করছে? বলছি, সেদিন আপা ফোন করে কান্নায় ভেঙে পড়েছিল। তার ভাইকে ফোনে শুধু একটা কথাই বলেছিল, ভাই আমার মেয়েটাকে একটু আপনি বাঁচান প্লিজ, মেরে ফেলবে ওরা আমার মেয়েকে, প্লিজ আপনি প্লিজ ঠিকানায় এসে আমার মেয়েকে নিয়ে যান। এত বছর পর বোনের কল পেয়ে উনি অস্থির চিত্তে বাহিরে যায়, এতটুকুই জানি আমি। তারপর ঘরে ফেরার সময় উপমাকে কোলে করে নিয়ে আসছে, আমার হাতে তাকে বুঝিয়ে দিয়ে বলেছিল, আমার বোনের রত্ন সে, তার যেন বর্তমানে বা ভবিষ্যতে কোনো সমস্যা না হয়। তাকে তুমি নিজের মেয়ের মতো ভালোবেসেই বড় করবে,
সেই বিশ্বাস আছে আমার তোমার প্রতি। আখি বেগমের কথা শুনে ভ্রু কুঁচকায় পারভিনারা। অনেক ঘটনাই এখনো তার কাছে ক্লিয়ার হয়নি, তারপরও যতটুকু শুনেছে তাতেই হ্যাপি তিনি। তাই কিছুটা হেসে বলল, উপমা জানে যে আপনারা তার মামা মামি হন। জি না, জানে না সে। উপমা জানে আমার স্বামী বন্ধুর মেয়ে সে, আর তারা মারা যাওয়ার পূর্বে তাকে আমাদের নিকট আমানত হিসেবে রেখে গেছে। ও আচ্ছা। আমি মম, তোমাকে সবাই খুঁজছে, বাহিরে এসো। হঠাৎ করে ইমাদের কণ্ঠ পেয়ে চমকে ওঠে পারভিনারা। কথা শেষ না করে ছেলের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার ছেলে কখনো তাকে খুঁজতে আসবে না এ ব্যাপারে তিনি শিওর। তাহলে কি তার ছেলে এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে তাদের সব কথা শুনেছে? মাকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখতে অপ্রস্তুত হয়ে পড়ে সে। নিজেকে সামলে বলল, বাহিরে আসো, সবাই অপেক্ষা করছে। পারভিনারা নিজের বিষয় ঠেকে বলল, চলুন বাহিরে যাই, আরেকদিন কথা হবে। এখন তো সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। গভীর রাত, চারপাশ নিস্তব্ধতায় ঘিরে আছে। থেকে থেকে দু একটা যানবাহনের ডাক শোনা যায়। এই নিশুতি রাতকেই নিজের একাকিত্বের সঙ্গী হিসেবে বেছে নিয়েছে ইমান। গভীর রাতের মতোই গভীর ভাবনা মগ্ন সে। কিছুতেই নিজের হিসেব মিলাতে পারছে না। তার মন কী কারণে উপমার বিষয়ে এত ইন্টারেস্টেড ফিল করছে। হঠাৎ করে উপমার সাথেই বা তার বিয়ের কথা বলেছিল কেন আজ? উনি বলেছিল উপমাকে সে আগে থেকেই চিনে। যদি সত্যিই চিনে থাকে তাহলে সেটা কিভাবে? আর উপমার বাবা মা কি সত্যিই খুন হয়েছে? যদি খুন হয়ে থাকে তাহলে সেটা কিভাবে? সবগুলো প্রশ্ন তার মাথায় কিলবিল করছে। উপমাকে সে একজন সহজ সরল মেয়ে হিসেবে ভেবেছিল, কিন্তু তার এখন মনে হচ্ছে উপমা আস্ত একটা রহস্যকন্যা। রহস্যকন্যা, প্রশ্নকুমারী নামগুলো বার কয়েক বিড়বিড় করে বলে অধর প্রসারিত করে হাসি ইমান। আসলেই মেয়েটার নামের সাথে এই নামগুলো খাপে খাপে মিলে যায়। তার একবার মন বলে এই রহস্যকন্যা রহস্যগুলো উন্মোচন করতে, আবার মনে হয় এই মেয়েটাকে নিয়ে তার না ভাবলেই হয়তো ভালো হয়। দীর্ঘক্ষণ চিন্তা করে সে ভাবল, এই মেয়েটার রহস্য উদ্ঘাটন করতে হলে তাকে অনেক ভাবতে হবে। সেই ভাবনার মাঝেই যদি পিচ্চু নামের পিচ্চি মেয়েটার দহন থেকে বাঁচা যায়, তাহলে মন্দ কিসের? পরক্ষণে আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, আমি তোমাকে ভুলতে পারছি না কেন পিচ্চু? আচ্ছা পিচ্চু, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই পৃথিবীতে যে তুমি নামক পিচ্চিটার জন্য প্রতি সেকেন্ডে কেউ একজন দহনে পুড়ে মরে, তুমি কি জানো? বেশ কিছুক্ষণ চুপ থেকে ইমাদ আবার আকাশের দিকে তাকিয়ে বলল, হয়তো জানো না। যদি জানতে তাহলে কি ছুটে আসতে আমার কাছে? আচ্ছা পিচ্চু, আমি যদি কখনো তোমাকে খুঁজে পাই, আমার এই হৃদয়ের দহনে কথা শুনলে বিশ্বাস করবে তুমি, নাকি প্রতিবারের মতো হেসে উড়িয়ে দিবে? আচ্ছা, আমার এই প্রেম কাহিনী তোমার কাছে হাস্যকর মনে হবে না পিচ্চু? তুমি জানো যদি কখনো তোমার সাথে দেখা হয় আর আমি তোমাকে এসব কথা বলি, তখন তুমি উপেক্ষার হাসি হাসলে আমি সবচাইতে বেশি কষ্ট পাবো। তুমি আমার না হলেও আমি হয়তো এতটা কষ্ট পাবো না। আমার কষ্টের পাল্লা আর ভারী করিও না পিচ্চু, ভালোবাসি তোমায়। বলতে বলতে তার চোখের কোণ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। ইমান নিজের জলের কণাটুকু আঙুরের ডগায় নিয়ে ফের আকাশের দিকে তাকিয়ে বলল, হে আকাশ, তুমি সাক্ষী আছো আমি তাকে কতটুকু ভালোবেসেছি, আমার কত রাত জাগা তাকে নিয়ে, সবটারই প্রত্যক্ষ সাক্ষী তুমি। আমার এত অভিযোগ তোমার দিকে তাকিয়ে কেন বলি জানো? কারণ আমার পিচ্চু ও দিনে একবার হলেও এ আকাশের দিকে তাকায়। তুমি তার নিকট আমার ভালোবাসা পৌঁছে দিলেও পারতে। তুমিও স্বার্থপর। পরপর 3টা ক্লাস করে ক্লাসরুম থেকে বের হই আমি। ক্লান্ত লাগায় হেলতে দুলতে ক্যান্টিনে গিয়ে বসে পড়ি। চেয়ারে গায়ে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করতেই পাশে কারো দপ করে বসার শব্দে মাথা ঘুরিয়ে মানুষটার দিকে তাকালে দেখি আমার তথাকথিত বয়ফ্রেন্ড বসেছে। আমি তাকে দেখে মাথায় দুষ্টু বুদ্ধি আসায় তার দিকে তাকিয়ে মুচকি হেসে বললাম, হ্যালো হবু বর মশাই, কেমন আছেন? আমার কথায় ভ্রু কুচকে আমার দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বলল, মাথায় ভূত চাপলো নাকি? কোন ভূত? অদ্ভুত কথা বলছো কেন? তার কথা টান টান উত্তেজনা নিয়ে বললাম, লুলু ভূত। জানেন, আমার অনেক প্রিয় একটা ভূত। কথাটা শুনে ইমাদ ভাই আহাম্মকের মতো আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ করে ফিক করে হেসে দেয়। তাকে এভাবে হাসতে দেখে আমি বোকা বনে গেছি। ফিট ফিট করে তার দিকে তাকিয়ে আহত স্বরে বললাম, হাসার মতো কি এমন বলছি আমি আজব? উনি হাসতে হাসতে বলল, ভূত আবার কারো প্রিয় হয় নাকি? একটু মনে করার চেষ্টা করে আবারও বলল, ও হো হো, ভূত তো পেতনিদের প্রিয় হয়। তুমি কি তাদের কাতারে পড়ো? কথাটা শুনে ফুঁসে উঠে আমি তাকে আঙুল দিয়ে শাসিয়ে বললাম, শুনুন, সবাইকে নিজের মতো ভাববেন না। দেখতে তো দেখা যায় একদম ভূতের রাজার মতো। বুঝতে পারছি তোমাকে ভূতে ধরছে, না হলে তুমি হঠাৎ ভূত নিয়ে পড়লে কেন? যাই হোক, সেসব বাদ, এখন আমার সময় লাগবে। মানে?
মানে তুমি এখন তোমার বয়ফ্রেন্ডকে সময় দিবা, যাকে বাংলা ভাষায় প্রেম বলে? আজব লোক তো আপনি। যাকে বিয়ে করতে নারাজ তার সাথে প্রেম করতে আসেন কেন? বেশি কথা বললে এই ভরা ক্যান্টিন থেকে তোমাকে কোলে করে নিয়ে যেতে সময় লাগবে না আমার। দিন দিন তোমার সাহস বেড়ে যাচ্ছে, একদম হাতের 5টা আঙুলই ভেঙে দিব। তোমার সাহস দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছি আমি। তুমি এই আবরার ইমাদকে শাসিয়ে কথা বলছো? কিছু বলি না কারণে মাথায় চড়ে বসবে নাকি? বেশ ধমকের স্বরে কথাগুলো বলল ইমাদ ভাইয়া। তার হুটহাট রং বদলে আমি ভড়কে যাই। কথা বলার সময় মাথাতেই থাকে না কার সাথে কথা বলছি আসলে। চারপাশে একবার তাকিয়ে দেখি অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে। এতজনের নজরে আবদ্ধ হয়ে অপ্রস্তুত হয়ে পড়ি আমি। ইমাদ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সে চোখ মুখ লাল করে তখনও আমার দিকে তাকিয়ে আছে। তাকে তাকিয়ে থাকতে দেখে আমি চোখ মুখ কুঁচকে বললাম, যা করছি বেশ করছি। আপনি আমাকে উল্টাপাল্টা কথা শোনাবেন কেন? এখন তো শাসিয়ে কথা বলছি, দরকার পড়লে 2-4টা থাপ্পড়ও মারবো। কোনো সমস্যা আছে আপনার? কথাটা শেষ করতে না করতেই আমার গালে ঠাস করে একটা বসিয়ে দেয় উনি। তার আকস্মিক কাজে হতভম্ব হয়ে যাই আমি। পরিস্থিতি বুঝে উঠতেই চোখের কোণে জমা হতে থাকে বিন্দু বিন্দু জলের কোণা। উনি সেই প্রথম থেকে আমার গালকে সরকারি গাল পেয়ে ট্রিটমেন্ট করে যাচ্ছেন, একের পর এক অপমান করে যাচ্ছে। এই সব কিছু আমি গায়ে মাখছি না কেন ভেবে অবাক হলাম। তার যা খুশি তা তো করতে পারে না আমার সাথে, তাই না? এসব ভাবতে ভাবতে ইমাদ ভাইয়ের কক্রোশ কণ্ঠস্বর ভেসে আসে। যে কথাগুলো একটু আগে বলছো না, সেগুলো যেন তোমার মুখ থেকে দ্বিতীয়বার আমি না শুনি। সত্যি তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ভুলে গেছো তুমি কার সাথে কথা বলছো? আমি চোখের পানি মুছে কোনো মতে আওড়ালাম, আপনি তো অনেক দামি মানুষ, তাহলে আমার মতো একটা মিডল ক্লাস ফ্যামিলির মেয়ের সাথে কথা বলছেন কেন? আমার কথা শুনে উনি দাঁতে দাঁত চিপে বলল, বড়দের মুখে মুখে তর্ক করছো, লজ্জা করছে না তোমার? সেই প্রথম দিন থেকে তোমার ব্যবহার দেখছি। সত্যি বলতে বাধ্য হচ্ছি, তোমার ফ্যামিলি তোমাকে আসলেই শিক্ষা দিতে পারেনি। না হলে অন্তত এতটুকু জানতে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয়। শুধুমাত্র তুমি আয়েশার বোন কারণেই না চাওয়া সত্ত্বেও তোমার সাথে কথা বলেছিলাম। এখন থেকে সেই ইচ্ছেটাকেও ধামাচাপা দিলাম। স্টুপিড। আপনার কি মনে হয় আপনার সাথে কথা বলতে আমি বসে বসে কান্না করি? উনি চোখ গরম করে আমার দিকে একবার তাকিয়ে উঠে চলে যায়। আমি চারদিকে একবার অপ্রস্তুত দৃষ্টি ফেলে উঠে দাঁড়াই। সবাই কেমন করে ফ্যাল করে তাকিয়ে আছে। ইমাদ ভাইয়ের আজকের ব্যবহারে মনটাই বিষণ্ণতায় বিষিয়ে যায়। চারদিকে ধুম বৃষ্টি হচ্ছে। শহরের রাস্তাঘাট পানিতে টইটুম্বুর। মেঘলা আকাশ থেকে টপটপ করে জমিনে বৃষ্টির ফোঁটা পড়ছে। অন্যদিকে আমার চোখ থেকেও টপটপ করে পানি পড়ছে। কিছুতেই মন শান্ত করতে পারছি না আমি। বরাবরই বাবা মায়ের আদরের কন্যা ছিলাম আমি। তাদের সবটুকু ভালোবাসাও ছিল আমার জন্য। শৈশবের স্মৃতি ঘাটতে এখনো অবধি মা বাবা শেষ কোন দিন আমার গায়ে হাত তুলেছে মনে করতে পারছি না আমি। খুব বেশি দুষ্টুমি করলে বাবা আমাকে সবসময় খুব বকতেন, কিন্তু কখনো গায়ে হাত তোলেনি। মাও বরাবরই এমন ছিল। তারা মারা যাওয়ার পর আঙ্কেল আন্টি আমাকে সবসময় আগলে রাখতেন। মারা তো দূরে থাক, কখনো বকাও দিত না। এদিকে ইমাদ ভাইয়ের সাথে মাত্র সেদিনের পরিচয়, অথচ সে আমাকে দুইবার থাপ্পড় মেরেছে। ব্যাপারটা কোনো মতে আমি সহজে নিতে পারছি না। সে আমার সাথে যেমন হাসি ঠাট্টা ছলে কথা বলছিল, আমিও তার সাথে তেমন ভাবেই কথা বলছিলাম। তাহলে আমার দোষটুকু এত গাঢ় করে ধরে আমাকে এতজনের সামনে অপমান করলো কেন? অবশ্যই সব দোষ আমারই। আমি কেন সেই লোকের সাথে নিজে থেকে কথা বলতে যাই সব সময়? এখন তার থেকে দূরত্ব বজায় রেখে চলবো প্রতিদিন, আর কখনো তার সাথে নিজে থেকে কথা বলতে যাব না। ইমনের সাথে বসে আছে ইমাদ। বরাবরই তার মেজাজ বিগড়ে আছে। ইমন নিচের দিকে তাকিয়ে এক মনে আয়েশার সাথে চ্যাটিং করছে, আর একটু পরপর ইমাদকে পর্যবেক্ষণ করছে। তুই বুঝতে পারছিস? মেয়েটা আমার দিকে আঙুল তুলে শাসাচ্ছিল। আমাকে বলছে সে নাকি আমাকে 2-1টা থাপ্পড়ও দিতে পারে। এতে আমার সমস্যা আছে কিনা জিজ্ঞেস করছে। তার সাহস দেখছি দিন দিন চক্রবৃদ্ধি হারে বাড়ছে। ফুঁসে উঠে বলল ইমাদ। এই নিয়ে 6 বার সে একই কথা বারবার বলছে। প্রথমে অবাক হলেও এখন যতবারই শুনছে সে কোনো রকমই হেলদু দেখাচ্ছে না। ড্যাম কেয়ার ভাব নিয়ে আয়েশার সাথে তখনও ভালোবাসার খুনসুটিতে মেতে আছে সে। এক সময় ইমাদ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালে সে বলল, তুই সেধে মেয়েটাকে ডিস্টার্ব করতে যাস কেন? প্রেমে পড়ে গেছিস নাকি তার? ইমনের কথায় তেলে বেগুনে জ্বলে ওঠে ইমাদ। কঠোর গলায় শুধালো, এমন একটা লো মেন্টালিটির মেয়ের প্রেমে পড়বো আমার কি আর কোনো কাজ নেই? একজনকে নিয়ে ভেবেই কুল পাই না, আবার আসছে আরেকজনের প্রেমে পড়ার গল্প বানাতে। তাহলে বারবার তার সামনে গিয়ে বলছিস কেন তোকে সময় দেওয়ার জন্য? ভেবেছিলাম আশেপাশে কোথাও ঘুরতে যাওয়ার নাম করে তার পরিবার সম্পর্কে কিছু কথা জিজ্ঞেস করব তাকে। হঠাৎ ওর পরিবার সম্পর্কে জানতে চাইছিস কেন তুই? বেশ কৌতূহলী স্বরে বলল ইমন। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইমাদ বলল, ওর বাবা মা 12 বছর আগে খুন হয়েছে। তার মা সম্পর্কে অনেক কিছু জানলেও
উপমার বাবা সম্পর্কে কিছু জানি না। কে ছিল ওর বাবা, আর কেই বা খুন করেছে ওর বাবা মাকে, এসব ব্যাপারে একটু জানার ছিল। তোর কি মনে হয় 12 বছর পূর্বের কোনো ঘটনা উপমার মনে আছে? তাছাড়া উপমা তখন বেশ ছোটই ছিল। আমার মনে হয় না সে কিছু বলতে পারবে। ওর বাবা কে ছিল, তার নাম কি ছিল, এসব তো অন্তত বলতে পারবে, তাই না? কি জানি। ইমনের এমন উত্তর পেয়ে মনে মনে বিরক্ত হয় ইমান। আর সেই বিরক্তি প্রকাশ করতে পরপর উঠে দাঁড়িয়ে রুমের দিকে পা বাড়ায় সে। তাকে মাঝপথে থামিয়ে হঠাৎ ইমন বলে উঠল, একটা জিনিস খেয়াল করছিস ইমাদ? তোর জীবন থেকে 12 বছর একটা ছায়ার মতো লেগে আছে, ছাড়তেই চাইছে না তোকে। বলতে বলতে জোরে হেসে ওঠে ইমন। ইমান তার দিকে এক পলক তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে যায়। তোমার কেন এটা বিশ্বাস হচ্ছে না উপমা রাদীপ ভাইয়েরই মেয়ে? হঠাৎ উপমার নাম কানে আসায় থমকে দাঁড়ায় ইমান। তার মমের কণ্ঠস্বর ভেসে আসছে। নিশ্চয়ই তার ড্যাডের সাথে কথা বলছে। উপমার নাম শুনে কেন জানি নিজেকে আটকে রাখতে পারে না ইমান। আরেকটু এগিয়ে যায় ওনাদের রুমের দিকে, যেন কথা স্পষ্টভাবে শুনতে পারে। আরেকটু এগিয়ে যেতেই শুনতে পায়, রাদিফের মেয়ে ওদের সাথেই মারা গেছে পারভিন। উল্টাপাল্টা কথা বলবেন না। সে মেয়ে যদি মরে না যেত এতদিনে তাকে আমার ছেলের সামনে হাজির করতাম। কিন্তু ওর চেহারার সাথে ফাইজাপার চেহারা অনেক মিলে যায়। এতটা মিল তো শুধুমাত্র মামের মাঝেই থাকে, তাই না? উল্টাপাল্টা চিন্তা মাথায় ঢুকিও না বলছি। ওরা রাফিদের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে এবং তাদের মৃতদেহটুকুও খুঁজে পাওয়া যায়নি। ভুলে যাচ্ছ পুরো শহর খুঁজেছি তাদের আমরা। একদিনের ব্যবধানে তারা মরে হাওয়া হয়ে গেছে, তাই না? তাছাড়া আখি আপা তো বলছে তার ননদ মারা যাওয়ার পূর্বে তার স্বামীর কাছে নিজের মেয়েকে দিয়ে গেছিল। আমার কি মনে হয় জানো, সেদিন ফাইজা আপা আর রাদীপ ভাই উপমাকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে ওনার ভাইয়ের কাছে দিয়ে দিয়েছিল। তারপর থেকেই তো তাদের কোনো খোঁজ খবর নাই। এসব ঘটনা কিন্তু 12 বছর পূর্বেরই। এ পর্যায়ে শিপন সাহেব ধমকে উঠে দাঁতে দাঁত চেপে বলল, ওরা নিজের মুখে বলছে রাফিদের পুরো পরিবারকে মেরে ফেলেছে ওরা, এবং সবার আগে রাফিদকে ভয় দেখানোর জন্য তার মেয়েকেই মারছে ওরা। এসব নিয়ে আর একটা কথা বললেও তোমার খবর আছে। অন্যের বিপদ নিজের ঘাড়ে টেনে নিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনবে না। পরপর মম ড্যাডের এসব কথায় মাথা ঘুরে ওঠার উপক্রম হয় ইমাদের। কোনো মতে সে হিসাব মেলাতে পারছে না। তাদের আর কথার অপেক্ষা না করে সেখান থেকে কেটে পড়ে ইমাদ। নিঃশ্বাস ভারী হয়ে আসছে তার। চোখ বুজে মনে মনে কয়েকবার আল্লাহকে ডেকে নেয়। তাদের কথার সারসংক্ষেপ কি হতে পারে ভাবলেই দম বন্ধ হয়ে আসে। একবার ভাবে এসব সত্য নয়, আবার ভাবে হতে কি। তাকে সব তথ্য বের করতে হবে। যদি উপমাই সে হয় তাহলে ইমাদ কখনো ছেড়ে দেওয়ার পাত্র নয়। ক্লাসরুমের এক কোনায় চুপচাপ বসে আছি আমি। আমার পাশে বসে বসে ভাষণ দিচ্ছে আয়শা। চোখ বন্ধ করে সেসবে গুগ্রাসে গিলছি আমি। কথা বলার বিন্দুমাত্র ইচ্ছাও করছে না কেন জানি। এক পর্যায়ে হতাশ হয়ে সে বলল, কি হয়েছে তোর? মন খারাপ কেন? ভালো লাগছে না। কেন? জানি না। এভাবে বলছিস কেন? চল আমরা বাইরে থেকে একটু ঘুরে আসি। না। তুই যাবি, তোর বাপও যাবে। চল। আয়েশার কথার সাথে না পেরে এক পর্যায়ে উঠে বাইরে পা বাড়াই। ইমনকে বলবো আমরা একটু ঘুরতে যাওয়ার কথা, বলে কিন্তু নিয়ে যাবে সে। দরকার নেই, কোথাও যেতে ইচ্ছে করছে না। ক্লাস থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নামতে গেলে ইমাদ ভাইয়ের মুখোমুখি হই। তাকে এক পলক দেখে চোখ নামিয়ে নিয়ে পাশ কাটিয়ে নিচে নেমে যাই আমি। উপমাকে এভাবে চলে যেতে দেখে আপনা আপনি ভ্রুযুগল কুঁচকে যায় ইমাদের। সে কি সত্যি একটু বেশি রিয়েক্ট করে ফেলেছে? না হলে মেয়েটা তাকে এভাবে এড়িয়ে চলে গেল কেন? এসব ভেবে আপন মনে বিড়বিড় করতে করতে উপরের দিকে চলে যায় ইমাদ। ইমাদ ভাইয়ের মুখোমুখি হওয়াতে আমার মনটা আরো একটু বেশি খারাপ হয়ে যায়। মলিন মুখে আয়েশার পাশে হাঁটতে হাঁটতে বললাম, কোথায় যাচ্ছিস আশু? চল ওই গাছটার নিচে গিয়ে একটু বসে। দূরে একটা গাছকে ইশারা করে বলল সে। দুজনে মিলে সেখানে গিয়ে বসলে পাশে দেখি ইতিহাপু সহ তার দলবলেরা মিলে সেখানে বসে আড্ডা দিচ্ছে। তাদের দেখে আরো একটু গুটিয়ে গিয়ে নিচের দিকে তাকিয়ে বসে আছি আমি। আমাদের এসে বসতে দেখে হঠাৎ করে ইতিহাপু বলে উঠল, জানিস আকাশ, আজকাল ফার্স্ট ইয়ারের যে কি পরিমাণ চ্যাংরামে আছে তুই গুণে শেষ করতে পারবি না। সারাক্ষণ সিনিয়র ভাইদের পিছনে ঘুরঘুর করবে আর তাদেরকে পটিয়ে পার্কে পার্কে ঘুরবে। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই সেখানে হাসির রোল পড়ে যায়। চারদিক থেকে অনেকে আর চোখে তাকাচ্ছে এদিকে। কথাগুলো আমাকেই বলছে, বুঝতে অসুবিধা হয় না আমার। ঠোঁট কামড়ে নিচের দিকে তাকিয়ে থাকি আমি। ইচ্ছে করছে এখান থেকে উঠে যেতে, কিন্তু উঠে গেলে তারা মনে করবে কথাগুলো আমি গায়ে মাখছি কারণেই উঠে গেছি। আয়েশা আমার দিকে এক পলক তাকিয়ে বলল, অপু, ইমন আমাকে মেসেজ করেছে, বলেছে কোথাও ঘুরতে যাবে, যাবি তুই? আমি দুই দিকে মাথা নাড়িয়ে না বললাম। হয়তো উত্তরটা তার জানা ছিল।
তাই তো মাথা কাত করে বলল, এরপর আর ক্লাসও হবে না। তুই তাহলে বাসায় চলে যা, আমি যাই। আমি কোনো রকমে ওপর নিচ মাথা নাড়িয়ে সাই দেই তার উত্তরে। উপমার বাবার নাম কি স্যার? আর উনি কে ছিলেন? কুশল বিনিময়ের পর হঠাৎ ইমাদের এমন প্রশ্নে থতমত খেয়ে যায় আয়েশার বাবা ইমরোজ সাহেব। বিস্মিত নজরে সে ইমাদের দিকে তাকায়। ছেলেটা তার অফিস বয়ে এসে তার সাথে দেখা করতে চাইছিল কি এ সম্পর্ক জানার জন্য? তিনি আরও ভেবেছিলেন হয়তো আয়েশার বিয়ের ব্যাপারে কোনো কথা বলতে আসছে। ওনার ভাবনার মাঝে ইমাদ বলল, আপনার ধারণাই ঠিক স্যার। আমি উপমার সম্পর্কে জানাতেই আপনার অফিসে আসছি। ইমাদের কথা এবার ভরকে যায় তিনি। সামনের সুদর্শন ছেলেটার দিকে এক পলক তাকিয়ে চোখে চশমাটা ঠিক করে পড়ে, তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি হঠাৎ উপমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করছো কেন? আমার প্রয়োজন আছে তাই স্যার। কি নির্বিকার চিত্তে জবাব দেয় ছেলেটা, যেন উত্তর তার সাজানোই ছিল। যদিও ছেলেটার কাটকাট জবাবে তার রাগ করার কথা, কিন্তু তিনি রাগ করতে পারে না। মনে মনে দারুণ একটা হাসি দেয় তিনি। অতঃপর গম্ভীর স্বরে বলল, উপমার মা ছেলেটাকে বিয়ে করার পর থেকে আমি ওদের সাথে আর যোগাযোগ রাখি নাই। যেহেতু উপমার বাবার সম্পর্কে তোমার প্রশ্ন, সেহেতু আমার মনে হয় পূর্ণা সম্পর্কে তুমি সবটা জানো। কি আজব একটা ব্যাপার তাই না স্যার? আপনি আপনার বোনকে এত ভালোবাসেন, অথচ বোন কোন ছেলেকে বিয়ে করলো, সেই ছেলে কেমন, সেসব সম্পর্কে কোনো কিছু জানেন না আপনি। এটা কি বিশ্বাসযোগ্য স্যার? ইমাদের কথায় নড়ে চড়ে বসে ইমরোজ সাহেব। ব্যাপারটা হাস্যকর হলো সত্যি এটাই যে আসলেই তিনি উপমার বাবা সম্পর্কে কিছুই জানেন না। তার বাবা কি করতো বা তার পরিবার সম্পর্কেও কিছু জানেন না তিনি। এবার উনি ইমাদের দিকে তাকিয়ে আগের ন্যায় বলল, যে ছেলেটা আমার বোনকে ফুসলিয়ে এভাবে বিয়ে করলো, সে ছেলে সম্পর্কে জেনে আমি কি করব? ছেলেটার বউ কিন্তু আপনার আদরের বোন ছিল। কি বলতে চাইছো তুমি? এটাই যে আপনি উপমার বাবা সম্পর্কে কিছু জানেন না, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। তুমি কে যে তোমাকে বিশ্বাস লাগানোর জন্য আমি কথা বলবো? উপমার বাবার নাম কি ছিল সেটা তো অন্তত বলতে পারবেন তাই না? রাদীপ। রাদীপ ছিল সম্ভবত। রাদিফ নামটা শুনে ইমাদের চোখ দুটো চকচক করে ওঠে। ঠোঁটে দেখা দেয় তৃপ্তির হাসি। অনেক বড় কিছু খুঁজে পেয়েছে যেন এতটা খুশি হয়। যদিও সে এখনো পুরোপুরি শিওর না, তারপরও তার মন বলছে উপমাই তার পিচ্ছু, এবং শেষ পর্যন্ত তার পিচ্ছু তারই হবে। ভাবতেই চোখ ছলছল করে ওঠে তার। ইমরোজ সাহেব অবাক দৃষ্টিতে ইমাদের চেহারার পরিবর্তন লক্ষ্য করছিল। ছেলেটার হঠাৎ খুশি হওয়া, হঠাৎ কান্না করা কিছু মানে বুঝতে পারছিল না তিনি। তারপরও ইমাদ যেন নিজেকে সামনে নেয়, তাই তিনি কোনো কথা বাড়ায়নি। চুপচাপ তার মুখের দিকে তাকিয়ে আছেন। ইমাদ হঠাৎ পরিস্থিতি বুঝতে পেরে নিজেকে সামলে হালকা হেসে বলল, থ্যাংক ইউ স্যার, আমার জন্য এইটুকু জবাবই যথেষ্ট। কিন্তু তুমি হঠাৎ উপমার বাবা সম্পর্কে জানতে চাইলে কেন? বললে না তো? ইমাদ ঠোঁট কামড়ে বলল, যাকে বিয়ে করব তার বাবা সম্পর্কে জানতে চাইবো না তা কি করে হয় স্যার? ইমাদের কথায় চমকে ওঠে ইমরোজ সাহেব। যে ছেলেটা কিছুদিন আগে উপমাকে বিয়ে করবে শুনে যেভাবে রিজেক্ট করলো, তাতে তিনি নিজে অবাক হয়ে গিয়েছিল। আর সেই ছেলেই কিনা বলছে উপমাকে বিয়ে করবে। ব্যাপারটা তার ঠিক হজম হচ্ছে না। তিনি বিস্ফোরিত নয়নে তাকিয়ে আছে তখনই ইমাদের দিকে। ইমাদ মৃদু হেসে বলল, ডোন্ট প্যানিক স্যার, এত তাড়াহুড়ো করে বিয়ে করব না আমি। ইমাদ যখন তার পিচ্চুকে বিয়ে করবে তখন পুরো শহর দেখবে, জানবে। ইমাদের কথায় আরেক দফা চমকে ওঠে ইমরোজ সাহেব। ইমাদের দিকে তাকিয়ে কোনো রকমে বলল, উপমার নাম পিচ্চু, সেটা তুমি জানো কিভাবে? সত্যি করে বলো তো মেয়ে তুমি। ইমরোজ সাহেবের কথায় প্রথমে ভ্রুকুচকে তাকায় সে তার দিকে। অতঃপর তার কথার অর্থ বুঝতেই অধর প্রসারিত করে হাসল সে। তার মাঝে যতটুকু কনফিউশন ছিল তাও দূর করে দিলেন ইমরোজ সাহেব স্বয়ং নিজে। ইমাদ উঠে ওনার দিকে হালকা ঝুঁকে বলল, পিচ্চুর ফিউচার হাজবেন্ড। বলে আসন ছেড়ে উঠে দাঁড়ায় সে। ইমরোজ সাহেব তখনও তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। ইমাদ তার দিকে তাকিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে কেবিন থেকে বের হয়ে যায়। ইমরোজ সাহেবের হতভম্ব হওয়া মুখখানি চোখের সামনে ভাসতেই সে ফিক করে হেসে দেয়। যে হাসিটার মাঝে কোনো কৃত্রিমতা ছিল। মন খুলে হেসে যে কতগুলো দিন পর সে। সত্যি কি তার অপেক্ষার প্রহর শেষের পথে? সেদিনের ঘটনার পর উপমার সাথে তার যে দূরত্ব সৃষ্টি হয়েছে তা সহজে মিটে যাবে, নাকি এই দূরত্বই তাদের আলাদা করে দিবে? আলাদা হওয়ার কথা মাথায় আসতে দ্রুত মাথা নেড়ে না না করে বলল, না না, কখনো না, জীবনেও না। আমি তোমাকে যখন একবার আমার কাছে খুঁজে পেয়েছি তখন আর জীবনেও তোমাকে দূরে যেতে দিব না পিচ্চু। তুমি আমাকে সহজে মেনে নাও বা না নাও, তোমার এই সো কল বয়ফ্রেন্ডই হবে তোমার জীবন সঙ্গী। আমার হওয়ার জন্য তৈরি হও পিচ্চু। খুব বেশি দেরি করবো না আমি তোমাকে আমার করতে।
ছাদে দাঁড়িয়ে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে ইমাদ। তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না তার পিচ্চুকে সে খুঁজে পেয়েছে। সত্যিটা জানার পর থেকে উপমার সামনে যাওয়ার সাহস হয়নি তার। তার ভাবতে অবাক লাগছে যে মেয়েটাকে এতদিন সে জ্বালিয়ে মজা পেত, যে মেয়েটাকে রাগে সে মজা পেত, এখন সে মেয়েটাই তার পিচ্চু। সবকিছু ভেবে নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হেসে ফেলে সে। ব্রো, আজকে তোকে খুশি খুশি লাগতেছে, কারণ কি? কারো প্রেমে টেমে পড়লি নাকি? হঠাৎ ইমনের কথায় চমকে উঠে সে। পেছন ফিরে দেখে ইমন ছাদের দরজার সাথে হেলান দিয়ে 2 হাত বুকে গুজে তার দিকে তাকিয়ে আছে। তাকে চমকে যেতে দেখে মিটিমিটি হাসতে থাকে সে। তাকে দেখে সোজা হয়ে দাঁড়ায় ইমাদ। ইমনের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, একটা গুড নিউজ আছে। অবশেষে তোর মুখ থেকে গুড নিউজের কথা বের হয়েছে। কি এমন গুড নিউজ দেখি, বলে ফেল। ছোট্ট একটা শ্বাস ফেলে ইমাদ তার জীবনের সবচেয়ে প্রিয় বাক্যটা বলল। পিচ্চুকে খুঁজে পেয়েছি। কি? বলে চিৎকার দিয়ে ইমাদের পাশে এসে দাঁড়ায় সে। তার হতভম্ব হওয়া মুখখানি দেখে মনে মনে হাসে ইমাদ। তাকে কথা বলার সুযোগ না দিয়ে আবারও সে বলল, কোথায় পেয়েছিস পিচ্চুকে? কিভাবে পেয়েছিস? মেয়েটা বেঁচে আছে এখনো? তুই জেনেছিস কিভাবে যে সেই মেয়েই পিচ্চু? ব্রো, তুই শিওর তো নাকি? ইমনের এত প্রশ্নের কবলে পড়ে কিছুটা ধমকের স্বরে সে বলল, বেঁচে আছে মানে? এটা কেমন প্রশ্ন? মরবে কেন পিচ্চু? না মানে এভাবে বললাম আর কি। তুই বল না কি হয়েছে। ইমাদ ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে কিভাবে উপমাদের বাসায় তার মমের সব কথা সে শুনে নিয়েছে, কিভাবে বাড়ির কথাগুলো শুনেছে, তারপর উপমার মামার সাথে দেখা হওয়ার পর কি কথা হয়েছে সবটা বলে। সবকিছু শুনে ইমন নেচে উঠে বলল, হুররে, তার মানে উপমাই পিচ্চু? আয়েশা আমাকে সবসময় বলতো তাদের দু বোনের যেন একই বাড়িতে বিয়ে হয়। এতদিনে আমার বউটার স্বপ্ন পূরণ হবে ভাবতেই নাচতে ইচ্ছে করছে আমার। আয়েশাকে জানাতে হবে গুড নিউজটা। তুই আয়শাকে কিছুই বলবি না? যতদিন না পিচ্চুর পরিবারের সব রহস্য বের করতে পারছি ততদিন কেউ জানবে না উপমাই পিচ্চু। কেন? তাছাড়া কিসের রহস্যের কথা বলছিস তুই? ওর বাবা মাকে কেউ খুন করছে। এখন এটা বের করতে হবে তাদের খুন করছেটাকে। 12 বছর আগের খুনের কেসটা তুই কিভাবে লড়বি? কেস? হু, ঠিক কথা মনে করেছিস। আচ্ছা, 2টা মানুষ খুন হয়ে শহর থেকে গায়েব হয়ে গেল, আর রাদিফ আঙ্কেলের পরিবার এসব বিষয়ে মাথা পর্যন্ত ঘামায়নি। ব্যাপারটা কেমন জানি হয়ে যায় না? তোর সবার আগে রাফিদ স্যারের সম্পর্কে খোঁজ নেওয়া উচিত। কে ছিল উনি আর ওনার পরিবারের লোকজন? কিন্তু কিভাবে তার পরিবারের খোঁজ খবর পাবো? আমার মনে হয় বড় মা আর বড় বাবা সবকিছুই জানে। তাদের কাছে জিজ্ঞেস করা উচিত। তাদের জিজ্ঞেস করে লাভ নেই, মুখ খুলবে বলে মনে হয় না। যা করার আমাদেরই বের করতে হবে। তোর এটা কেন মনে হচ্ছে বড় বাবা কিছু বলবে না? আমার মনে হচ্ছে না, আমি শিওর। তাই তাকে কিছু জিজ্ঞেস করে সন্দেহের তালিকায় পড়ে লাভ নেই। অন্য পথ খোঁজো। ওকে, আমি দেখছি কি করা যায়। ক্লাসে বসে গালের নিচে হাত রেখে বসে আছি আমি। আয়েশা ইমন ভাইয়ের বন্ধুদের সাথে পরিচিত হতে গেছে। আমাকে অবশ্যই যেতে বলেছে, কিন্তু ইতি আপু সহ তার দলবল থাকার সম্ভাবনা আছে কারণে যাইনি আমি। তাদের এ দলটাকে বড্ড বিরক্ত লাগে আমার কাছে, তাই এড়িয়ে চলতে ভালো লাগে। পাশে ধপ করে কিছু পড়ার শব্দে চমকে উঠি আমি। ভ্রু কুচকে পাশে তাকিয়ে দেখি ইমাদ ভাইয়া বসে আছে আমার পাশে। তাকে এখানে দেখে মনে মনে অবাক হলেও তা প্রকাশ না করে অন্যদিকে ফিরে বসি আমি। আমাকে মুখ ফিরিয়ে নিতে দেখে উনি বলল, এই মেয়ে, তুই মুখ ফিরিয়ে নিলে কেন? আমি চাই না আমার সাথে কথা বলতে এসে কারোর রুচিতে সমস্যা হয়। ও মা, তুমি তো দেখছি সেদিনের কথাগুলো এখনো ধরে বসে আছো। এখানে কেন এসেছেন? কৈফিয়ত চাইছো আবরার ইমাদের কাছ থেকে? বাঁকা হেসে পাল্টা প্রশ্ন করলো ইমাদ। উপমা নিচের দিকে তাকিয়ে আছে কারণে তার হাসিটা খেয়াল করেনি। সেভাবেই বললাম, সেই সাধ্য আছে নাকি আমার? তোমার সাধ্য না থাকলে পৃথিবীতে আর কারো সাধ্য নেই আবরার ইমাদের কাছ থেকে কৈফিয়ত নেয়ার। বিড়বিড় করে কথাটা বলল ইমাদ। হঠাৎ তাকে বিড়বিড় করতে দেখে আমি ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে বললাম, কি বিড়বিড় করছেন? আমার পাশ থেকে উঠুন, সবাই কিভাবে জানি তাকিয়ে আছে। সবাই জানে আমরা কপত কপতি, তাই আমাদের দিকে তাকিয়ে তাদের কাজ নেই। তুমি আমার কথা শোনো পিচ্চু। পিচ্চু ডাক শুনে চমকে উঠে তার চোখের দিকে তাকাই আমি। সে আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাকে পিচ্চু নামে কেউই চেনে না, তাহলে উনি কিভাবে পিচ্চু বলে ডাকছে আমাকে? সবটাই কি অ্যাক্সিডেন্টলি নাকি কোনো না কোনো কারণ আছে? সে তখনও মোহনীয় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ নামিয়ে প্রশ্ন করলাম, এই নামে ডাকছেন কেন? আমি কি এখনো ছোট আছি নাকি? কিছু কিছু মানুষের কাছে কিছু স্পেশাল মানুষ সারা জীবন ছোটই থেকে যায়, বুঝলে পিচ্চু?
বাবা মায়ের কাছে সন্তানেরা ছোট থাকে, তাই বলে আপনিও পিচ্চু নামে ডাকবেন নাকি আমাকে? তোমার তো বাবা মা নেই, তাই তাদের ডাকার অভাবটা আমি পূরণ করে দিচ্ছি। যে কথাটা এখন বলছেন সেটা আর জীবনেও যেন আপনার মুখে না শুনি। আর আপনি আমাকে পিচ্চু নামেও ডাকবেন না। বলে ব্রেঞ্চ থেকে উঠে দাঁড়াই আমি। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ইমাদ ভাই বলল, তুমি আমাকে নিষেধ করলেও আমি শুনবো না। তোমার এই নামে আমি তোমাকে সারা জীবন ডাকবো। তার কথায় স্পষ্ট অধিকারের ছাপ। আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকাই। উনিও ততক্ষণে দাঁড়িয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আরেকবার বলল, পিচ্চু নামেই ডাকবো তোমায় সারা জীবন। সমস্যা হবে তোমার? অবশ্যই সমস্যা আছে। ডাকবেন না বলছি না, তার মানে ডাকবেন না। 100 বার ডাকবো, 1000 বার ডাকবো। কি করবা তুমি আমাকে? খুন করব। হঠাৎ উপমার এমন কথা ভড়কে যায় ইমান। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে হঠাৎ ফিক করে হেসে দেয়। থ্রেড বাক্য শোনার পরও তার এমন রিয়েকশনে হতভম্ব হয়ে যায় আমি। তার দিকে চোখ পিটপিট করে তাকিয়ে থেকে আবারও মুখ ফিরিয়ে উল্টো দিকে হাঁটা ধরি। অর্ধেক পথ আসতেই হঠাৎ করে ইমাদ ভাই আবারও ডেকে বলল। পিচ্চু। তার এমন ডাকে হৃদয় কেঁপে ওঠে আমার। বুকের ভেতর মনে হচ্ছে হাতুড়ি পেটাচ্ছে। চোখ বন্ধ করে বড় একটা ঢোক গিলে পেছন ফিরে তাকালে উনি বলল, তোমার বাবা রাদীপ চৌধুরী কে ছিল পিচ্চু? কি কাজ করতেন উনি? হঠাৎ করে ইমাদ ভাইয়ের এমন প্রশ্ন শুনে আমি অবাক হয়ে দাঁড়িয়ে পড়ি। ক্লাসের অনেকেই আমাদের দিকে তখনও তাকিয়েছিল, যেন এখানে ফ্রিতে ড্রামা হচ্ছে। ইমাদ ভাইয়ের দিকে তাকিয়ে দেখি সেও একদৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমাকে চারদিক পর্যবেক্ষণ করতে দেখে সে এগিয়ে এসে আমার হাত মুঠো করে বলল। চলো আমার সাথে। তার গম্ভীর স্বর শুনে কিছু বলার সাহস হয় না আমার। চুপচাপ তার সাথে পা মিলিয়ে ক্লাস থেকে বের হয়ে আসি। মাঠের এক কোণায় এসে নিচে বসে পড়ে উনি। নিজে বসে আমাকে টেনে তার পাশে বসিয়ে দিয়ে বলল, আমার প্রশ্নের উত্তর দাও। আমি তখন খুব ছোট ছিলাম, বাবা কি করতো জানি না। আচ্ছা, তোমার এটুকু তো নিশ্চয়ই মনে থাকবে কেমন পরিবারের মেয়ে তুমি। আই মিন, তোমার আত্মীয় স্বজন, আর্থিক অবস্থা কেমন ছিল সেসব মনে আছে? আমাদের কোনো আত্মীয় স্বজন ছিল না। আমি যখন মমের কাছে নানু বাড়ি দাদু বাড়ি বেড়াতে যাওয়ার আবদার করতাম, তখন মম বলতো, মনে করো এটাই তোমার নানু বাড়ি আর এটাই তোমার দাদু বাড়ি। আমরা দুজন কি তোমাকে কম ভালোবাসি যে তোমার অন্য কারো কথা মনে পড়বে? একটু থেমে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে আবারও বললাম, আর আমার যতদূর মনে পড়ে আমাদের আর্থিক অবস্থা খুবই সচ্ছল ছিল। দোতলা একটা ডুপ্লেক্স বাড়ি ছিল, যার নাম ছিল স্বপ্ননিবাস। বাবার পার্সোনাল গাড়ি ছিল। প্রতি ফ্রাইডেতে আমরা ঘুরতে যেতাম। স্বপ্নের মতোই ছিল দিনগুলো। বলতে বলতে মলিন হাসি আমি। সত্যিই স্বপ্নের মতো দিন ছিল। বাবা মায়ের চোখের মণি ছিলাম আমি। বাবা যখন অফিস থেকে ফিরতো তখন সবার আগে এসে জিজ্ঞেস করতো, আমার পিচ্চু সোনা কই? সে যদি ঘুমের মধ্যেও থাকতো, যত রাতই হোক তাকে জাগিয়ে তুলতো তার বাবা। আমাদের বাবা মেয়ের সম্পর্ক দেখে মম বলতো, কারো নজর না লেগে যায়। এটা নিয়েও বাবা আর আমি অনেক মজা নিতাম। অন্যদিকে স্বপ্ননিবাস নাম শুনে মনে মনে চমকে ওঠে ইমান। পূর্ণ দৃষ্টিতে উপমার দিকে তাকিয়ে বলল, আজ থেকে 12 বছর পূর্বের কোনো ঘটনা তোমার মনে পড়ে? তোমাদের বাড়িতে তোমার বাবার কোনো বন্ধু বা কেউই আসতো না বুঝি? না, ব্যাপারটাতে অবাক হওয়ার কথা থাকলেও কিছু করার নেই। আমি খুব ছোটবেলা থেকেই দেখে আসছি, আমাদের বাড়িতে কখনো বাইরে কেউ আসতো না। বাড়িতে কয়েকজন সার্ভেন্ট ছিল, তাও তারা সবসময় আমাদের বাড়িতেই থাকতো। বাইরের মানুষ বলতে জীবনে কাউকে আসতে দেখিনি আমি। বাইরে থেকে যদি কেউ আসতো তাহলে সেটা হতো বাবা। উপমার কথায় আবারও অবাক হয় ইমান। সব কথাতে এতটুকু বুঝতে পারছেন রাদীপ চৌধুরীর স্ত্রী এবং সন্তানকে খুবই ভালোবাসতেন। এ কারণে নিজে কি কাজ করতেন এবং সেসব থেকে সবসময় এই দুইজনকে দূরে সরিয়ে রাখতেন। তার বাবা কি কোনো অপরাধ জগতের সাথে জড়িত, নাকি এমন কোনো চাকরি করে যেটা তার এবং তার পরিবারের জন্য হার্মফুল? তাছাড়া ইমরো সাহেব যেমন নিজের বোনকে পালিয়ে বিয়ে করার জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করছেন, একই কারণে হয়তো রাদীপ সাহেবেরও পরিবারও মেনে নেয়নি। সবটাই তার ভাবনা, অন্য কিছুও হতে পারে। সবকিছু সমাধান হতো যদি জানা যেত রাদীপ সাহেব আসলে কি জব করতেন বা কি কাজের সাথে সে জড়িত। আচ্ছা, শেষ কখন তোমার তাদের সাথে দেখা হয়েছে? অনেক বছর আগে। বলেছিলেন না আপনি 12 বছর পূর্বের ঘটনা, তাদের সাথে আমার তখনই শেষ দেখা হয়েছে। তারপর কোথায় গেছে তারা? আমি জানি না সেসব। সেদিন সকালে ব্রেকফাস্ট করে বাবা আমাকে স্কুলে পৌঁছে দিয়ে প্রতিদিনের মতো বলেছিলেন, মা, স্কুল ছুটি হলে কোথাও যাবে না, পাপা এসে তোমাকে নিয়ে যাব। প্রতিবারের ন্যায় আমি মাথা নাড়িয়ে স্কুলের ভেতরে চলে গিয়েছিলাম। স্কুল ছুটির পর গেটের কাছে এসে দেখি বাবা এখনো আসেনি। মাঝে মাঝে তার আসতে দেরি হতো কারণে আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি। কিছু সময় পর কয়েকটা ছেলে এসে আমাকে বলল, বাবা নাকি তাদের পাঠিয়েছে আমাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। বাবার কথা মনে করে আমি যেতে রাজি না হলে তারা আমাকে জোর করে নিয়ে যায়। মাঝপথে নিয়ে ওরা আমাকে অনেক মারধর করে। জানেন, আমি অনেক ব্যথা পাচ্ছিলাম।
বারবার চিৎকার করে বাবাকে ডেকেছি, কিন্তু বাবা আসেনি। অনেক মারধরের পরে একসময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। তারপর যখন জ্ঞান ফেরে তখন আমি আয়েশার বাবার কাছে ছিলাম। আঙ্কেল বলল উনি নাকি বাবার কোনো এক বন্ধু, আর বাবাই নাকি আমাকে তার কাছে দিয়ে গেছে। কাজ শেষ হলে নাকি আমাকে ফিরিয়ে নেবে। আপনি জানেন, আমি এখনো প্রতিদিন সন্ধ্যার পরে বাবার জন্য বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করি কখন সে আসবে আর এসে মমকে জিজ্ঞেস করবে আমার পিচ্চু সোনা কই। কথা শেষ করে ফুপিয়ে কেঁদে উঠি আমি। বাবা সব সময় সকালে বের হলে সন্ধ্যার পর নিয়ম করে আসতো। কখনো দেরি হলে মাঝরাতে এসে আমার ঘুম ভেঙে দিত। এতে মম অনেক চোটপাট দেখলেও বাবা সেসবে পাত্তা দিত না। মমের বকা শুনেও সে দিব্যি হেসে খেলে দুষ্টমি করত। হুট করে সেই মানুষটা কোথায় হারিয়ে গেল ভাবলেই বুক ভারী হয়ে ওঠে আমার। ইমাদ কিছু সময় চুপ থেকে উপমাকে সামলে নিতে সময় দিল কিছুটা। তার বাবা মা আর নেই, কথাটা কি করে বলবে সে মেয়েটাকে। বাবা মায়ের ছায়া যতক্ষণ মাথার উপরে থাকে ততক্ষণ তাদের মর্ম বোঝা যায় না, যেটা এখন ইমাদ হাড়ে হাড়ে টের পাচ্ছে। এখন তো সে তার পিছুকে ফিরে পেয়েছে, তাহলে তাদের উপর অভিমান জমানে কি লাভ হবে। দীর্ঘশ্বাস ফেলে সে বলল, তোমার বাবার চেহারা মনে আছে তোমার? আছে, বাবা নামক মানুষটাকে কখনো ভুলবো না আমি। ওনার স্কেচ আঁকতে পারবে তুমি? হঠাৎ আমার বাবাকে নিয়ে গবেষণা করছেন বুঝতে পারছি না। হুট করে একটা মানুষ 12 বছর আগে হারিয়ে গেল আর খুঁজে পাওয়া যাচ্ছে না, তো এমন বিষয়ে ইন্টারেস্ট থাকবে না? আপনি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন, কিভাবে জানলেন? তুমি যতটুকু ভাবছো আমি তোমার ব্যাপারে জানি তার চাইতে বেশি জানি তোমার সম্পর্কে, বুঝলে? মাথায় এত চাপ নিও না, অজ্ঞান হয়ে যাবে। আমাকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না। তোমাকে নিয়ে আমি না ভাবলে কে ভাববে পিচ্চু? আচ্ছা সেসব বাদ দাও, এখন জলদি স্কেচ এঁকে দাও আমাকে, লাগবে আমার। ইতির বাবার সম্পর্কে খোঁজ লাগাতো। রায়হান আঙ্কেল কিন্তু অনেক ডেঞ্জারাস মানুষ ভাই, তুই। ইমরোজ আঙ্কেলের কাছ থেকে সব শুনে আমি হতভম্ব হয়ে বসে আছি। উনি আমার মামা হয়, কথাটা যেন বিশ্বাসই হচ্ছে না আমার। ভার্সিটি থেকে এসে ফ্রেশ হয়ে শুয়ে পড়ার সাথে সাথেই তার ডাক পড়ে। আমি আঙ্কেলের কাছে গেলে উনি কিছুক্ষণ আমতা আমতা করে মম সম্পর্কে সবটা জানায় আমাকে। সেদিন মম মামার কাছে আমাকে দিয়ে চলে গেছিল, আর ফিরে আসেনি কেন প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি চোখ বন্ধ করে জোরে একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, তুমি আর তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করনি মামা? করেছি, কিন্তু খুঁজে পাইনি। তার বেশ কয়েকদিন পরে শুনছি তোর বাবা রাদীপ চৌধুরী নাকি তার স্ত্রীকে নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। মামা শেষ কথাটা শুনে আমি বিস্ময়ে হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। বাবা আমাকে ছেড়ে বিদেশে চলে যাবে এ কথাটা কখনোই বিশ্বাস করব না আমি। চোখের জল মুছে বললাম, তোমাকে কে বলেছে এ কথা? আমাকে কেউ বলেনি, তবে আমি শুনেছি। তুমি আসলে কি বলছো মামা? আমি কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলো না প্লিজ। আমার চোখে জল দেখে মামা একটু নড়ে চড়ে বসে বলল, পূর্ণা যখন তোকে আমার কাছে দিয়েছিল তখন তোর মাথায় মোটা ব্যান্ডেজ করা ছিল। আমি পূর্ণাকে সেটা নিয়ে প্রশ্ন করলে সে বলল তার স্বামীর অনেক শত্রু, আর সেই শত্রু পক্ষের কেউ নাকি তোকে আঘাত করছে। এখন তোদের থেকে বাঁচতেই তাকে আমার কাছে নিরাপদে রেখে যেতে চাই। আমি পূর্ণাকে আমার সাথে আসতে বললে সে বলে সবার আগে তার মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা তার দায়িত্ব, তাই সে সেটাই করছে। আর এখন দ্বিতীয় দায়িত্ব হচ্ছে তার স্বামীর বিপদে তার পাশে থাকা। আমি তাকে আটকাতে চাইলে সে না শুনে চলে যায়। তোর বাবা রাদীপ চৌধুরী ছিল একজন বিজ্ঞানী, কোনো একটা আবিষ্কারের লক্ষ্যেই নাকি সে পূর্ণাকে নিয়ে বিদেশে চলে যায়, এমনটাই জানায় সাংবাদিকরা। তারপর তারা দেশে আসেনি? জানি না, এরপর না তো তোর বাবা মা আমাদের সাথে যোগাযোগ করছে, আর না তো সাংবাদিকরা অন্য কিছু বলেছে। দু হাতে মুখ ঢেকে বসে আছি আমি, চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। কিছুতেই মানতে পারছি না বাবা আর মম বেঁচে থাকা সত্ত্বেও আমার সাথে একটাবার দেখা করেনি। মামা কিছুক্ষণ নীরবে আমার কান্না দেখে তারপর আমার পাশে এসে বসে মাথায় হাত রেখে বলল, আয়েশার চাচাদের দেবর মনে হয় তোর সম্পর্কে অনেক কিছুই জানে। সে জানতে পারে তোর মম আর বাবা কোথায় আছে এখন। মামার এরূপ কথায় হঠাৎ করে চমকে উঠি আমি। মনে পড়ে ইমাদ ভাইয়ের কথা। উনি আমাকে পিচ্চু বলে ডাকে, যে নামটা মম আর বাবা ছাড়া কেউই জানতো না। তাহলে সেটা সে জানলো কি করে? সে হঠাৎ আমার পরিবার সম্পর্কে আর বাবা সম্পর্কে এত উতলা হয়ে উঠেছিল কেন? সবগুলো প্রশ্ন একসাথে মাথায় ঝট পাকাতেই আমি চট করে মামার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, তোমার কেন মনে হয়েছে ইমাদ ভাই এসব সম্পর্কে জানে? ছেলেটা সেদিন আমার অফিসে এসে তোর সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করে। আমি তাকে কেন জিজ্ঞেস করছে সে কারণ জানতে চাইলে ছেলেটা বলে সে তার হবু বউ সম্পর্কে সবকিছু জানতেই পারে। এটাই স্বাভাবিক। তাছাড়া ছেলেটা তোর পিচ্চু নামটাও জানে, যেটা বাইরের কেউ জানে না।
হবু বউ শব্দ দুইটা বারবার কানে বাজতে থাকে আমার। আমি তার হবু বউ? কিভাবে? আমার সাথে প্রথম থেকে এত খারাপ ব্যবহার করে এখন আবার হবু বউ বলে পরিচয় করিয়ে দিচ্ছে কেন মামার কাছে? আমি মামার দিকে এক পলক তাকিয়ে বললাম, আচ্ছা আমি তার সাথে দেখা করে আসছি। এ সময় দেখা করতে যাওয়ার দরকার নেই অপু, পরে কথা বলে নিস মা। না মামা, আমি এই সম্পর্কে সবটা না শোনা অবধি আমার শান্তি হবে না। আমি একটু আসছি। এখনই যাওয়ার দরকার নেই মা, মাত্র বাসায় এসেছিস তুই। কিছু হবে না। আমি রুমে ঢুকে ফোনটা হাতে নিয়ে বাসার ড্রেস পরে বাসা থেকে বের হই। ইমাদ ভাইকে কল করলে দেখা যায় রিং হতে হতে কল কেটে যায়, কিন্তু তার ফোন ধরার কোনো নামগন্ধই নেই। একবার দুইবার তিনবার তাকে ফোন ধরতে না দেখে আমি থমকে দাঁড়াই। তার সাথে যোগাযোগ না করে কিভাবে তার সাথে দেখা করব? অতঃপর আয়েশাকে ফোন করে জেনে নিই ইমন ভাইয়া কোথায় আছে। আমার মন বলছিল ইমন ভাইয়ার সাথেই সে থাকতে পারে। স্বপ্ননিবাস বাড়িতে আগে রায়হান চৌধুরীর ভাই রাফিদ চৌধুরী থাকতো। বাড়িটা রাফিদ চৌধুরীরই। লোকমুখে শোনা যায় রাফিদ চৌধুরী নাকি তার বউকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেলে রায়হান চৌধুরী সে বাড়িতে ওঠে। এমনিতে নাকি দুই ভাইয়ের সাপে নেউলে সম্পর্ক। কথাগুলো শেষ করে ফুস করে একটা নিঃশ্বাস ফেলে ইমন। তার কথা শুনে ইমাদ ভ্রুকুচকে বলল, বাড়ি ছেড়ে সে কোথায় যায়? তাকে নাকি খুন করা হয়েছে। তাহলে সে বাড়ি ছেড়ে কোথায় যাবে? তাকে তো উপরেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার বাবা সম্পর্কে কতটুকু জানেন আপনি? হঠাৎ এমন কথায় ইমন ইমাদ দুজনেই চমকে ওঠে। তার চাইতেও বেশি অবাক হয় পিছনে উপমাকে দেখে। ইমাদ চোখ কষলে আবারও তার দিকে তাকিয়ে বলল, তুমি এখানে কি করছো? প্রশ্নটা আগে আমি করছি। ইমাদ এক পলক ইমনের দিকে তাকাতেই সে সেখান থেকে প্রস্থান করতে নিলে আমি তার দিকে তাকিয়ে বললাম, কোথাও যেতে পারবেন না আপনারা কেউ। আগে আমার প্রশ্নের উত্তর দেন, তারপর যেদিকে ইচ্ছে সেদিকে যাবেন। উপমার রাগী স্বর শুনে ভরকে যায় ইমাদ। মেয়ে অনেক বেশি রেগে আছে বুঝতে পেরে মেকি হেসে বলল, ইমনকে এসবের মাঝে টানছো কেন? সে এসব ব্যাপারে কিছুই জানে না। কতটুকু জানে সেটা আমার বোঝা হয়ে গেছে। বলুন আপনি বাবাকে কিভাবে চেনেন? ইমন ভাই আর্ত সমপর্ণের মতো দুই হাত উপরে উঠিয়ে বলল, আমি এসবের কিছুই জানি না। আমি বরং যাই, কেমন সিস্টার? আমি তার দিকে না তাকিয়ে তখনও একদৃষ্টিতে ইমাদ ভাইয়ের দিকে তাকিয়ে আছি। পেছন থেকে ইমন ভাইয়া চলে যেতেই উনি গলা পরিষ্কার করে বলল, তোমার বাবা সম্পর্কে তোমার চাইতেও বেশি কিছু জানি না আমি। শুধু এইটুকু জানার ছিল তিনি কি কাজ করতেন। বিজ্ঞানী ছিলেন উনি। এবার আমার প্রশ্নের উত্তর দেন, আপনি আমাকে চেনেন কি করে? সেটা জানি না পিচ্চু। থ্যাংক ইউ, অনেক বড় একটা তথ্য দিলে তুমি আমাকে। কিসের তথ্য কিসের কি? হ্যাঁ, আপনি কেন বলেছেন আমার বাবা খুন হয়েছে? সে খুন হয়নি, এখন সে অ্যাব্রোড আছে। চেঁচিয়ে কথাটা বললাম তাকে। বাবা বেঁচে নেই বা তাকে খুন করা হয়েছে, কথাটা শুনলেও বুক কাঁপে আমার। চোখ থেকে টপ টপ করে পানি পড়ে। ইমাদ ভাই হয়তো হঠাৎ এমন কথা শুনে কিছুটা হকচকিয়ে যায়। আমাকে কাঁদতে দেখে সে এক পা এগিয়ে এসে বলল, দেখো পিচ্চু, আমি এখনো শিওর জানি না তোমার বাবা খুন হয়েছে নাকি অ্যাব্রোড আছে। সবকিছুই এখনো অনেকটা ধোঁয়াশার মাঝে আছে। তুমি কিছু মনে করো না জান। কিসের জান? হ্যাঁ, আমি আপনার কোন জন্মে জান হই? আর আমাদের বিয়ে কোন দিন ঠিক হয়েছে? আমাকে নিজের হবু বউ কেন বলছেন মামার কাছে? হবু বউকে হবু বউ বলবো না তো কি বলবো? তুমি বলে দাও কি বলবো। ওকে ফাইন, আপনার তেরাবাঁকা কথা শোনার ইচ্ছে নাই আমার। আপনি শুধু এটা বলেন কিভাবে চেনেন আমাকে? আমরা কি আত্মীয় হই? কিভাবে চিনি সেটা বলতে পারবো না, তবে এইটুকু শিওর হয়ে নাও যে আমি তোমার আত্মীয় না। আমি মুখে হাত দিয়ে বসে পড়লাম একটা বেঞ্চে। সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে, কি করব ভেবে পাচ্ছি না। বাবার বুকে মুখ লুকিয়ে একটু কান্না করতে ইচ্ছে করছে। আমি দুই হাতে মুখ ঢেকে ইমাদ ভাইকে বললাম, আপনি আমাকে মামার কাছে নিজের হবু বউ বলে দাবি করছেন, কিন্তু এটা তো শিওর জানেন যে আমি রাজি না হলে আপনি কোনোদিনই আমাকে বিয়ে করতে পারবেন না। জানি। হঠাৎ এসব বলায় উনি অবাক হয়ে কথার জবাব দিয়ে ভ্রুকুচকে তাকায় আমার দিকে। হয়তো বোঝার চেষ্টা করছেন যে কি বলতে চাইছি আমি। তাকে আরো এক ধাপ অবাক করে দিয়ে বললাম, আমি আপনাকে বিয়ে করতে রাজি। উপমার কথায় মনে হচ্ছে আকাশ থেকে টুপ করে নিচে পড়ল ইমাদ। মেয়েটা এসব কি বলছে, কেন বলছে, কিছু বুঝতে পারছে না সে। নিজের হাতে চিমটি কেটে দেখে নেয় সে স্বপ্ন দেখছে কিনা। অতঃপর চোখ খুলে উপমার দিকে তাকাতেই সে চোখে চোখ রেখে বলল, কিন্তু একটা শর্ত আছে। হয়তো এই কথাটার অপেক্ষাতেই ছিল ইমাদ। কোনো কারণ ছাড়া উপমা কখনোই তাকে বিয়ে করতে রাজি হবে না। তাই তার চোখে চোখ রেখে শুকনো হেসে বলল, কি শর্ত সেটা বলো। আমার বাবা সম্পর্কে সবটা আমাকে বলতে হবে আপনার। কি কি জানেন আপনি? অবাক হয়ে চোখ পিটপিট করে সে তাকায় মেয়েটার দিকে। একটা মেয়ে চোখে সীমাহীন স্বপ্ন নিজের পিতা সম্পর্কে জানার, এবং সেটা অবশ্যই পজিটিভ কিছু। পিতৃ ভালোবাসা মেয়েটাকে অন্ধ করে দিয়েছে,
যে সামান্য একটা ব্যাপার জানার জন্য নিজের জীবনকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে, যে মানুষটাকে সে সবসময় চাইতে বেশি অপছন্দ করে তার সাথে সংসার করার কথা বলছে। সে কি একটু স্বার্থপর হবে? ভালোবাসাকে নিজের করতে এই উপায়টাকে কাজে লাগাবে? না হলে যে তার পিচ্চুকে পাওয়া তার কাছে আরও জটিল হয়ে যাবে। পরক্ষণে এসব চিন্তা মাথা থেকে ফেলে মাথা ঝেড়ে দুপাশে নাড়িয়ে বলল, দেখো পিচ্ছু, আমি কখনোই চাইবো না এভাবে বিয়ে করতে। সামান্য একটা ব্যাপার, কিন্তু এ ব্যাপারে আমি শিওর না হয়ে তোমাকে কিছু বলতে পারবো না। তার কথা শুনে আমি মুখটা কঠিন করে বললাম, তাহলে আমাকে বিয়ে করার চিন্তা সারা জীবনের জন্য মাথা থেকে ঝেড়ে ফেলে দিন ইমাদ সাহেব। কথা শেষ করে তার দিকে এক পলকের জন্য তাকিয়ে দেখি সে কেমন অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে মুখ ফিরিয়ে নেই আমি। তার জন্য একটুও মায়া হচ্ছে না আমার। এ মুহূর্তে তার থেকেও বেশি নিজেকে অসহায় মনে হচ্ছে। কি করব, কিভাবে তাদের খোঁজ নেব, কিছুই মাথায় আসছে না আমার। তাই দু হাতে মুখ ঢেকে হু হু করে কেঁদে উঠি। উপমাকে হঠাৎ এভাবে কাঁদতে দেখে হকচকে যায় ইমাদ। কিছুটা অপ্রস্তুত স্বরে বলল, এভাবে কাঁদছো কেন পিচ্ছু? বিশ্বাস করো, আমি সবটা জানার পরে তোমাকে জানাবো। তার এই কথার ফলে উপমার কান্নার গতি আরো বেড়ে যায়। ইমাদ কি করবে উপায়ন্ত না পেয়ে বলে বসলো, ঠিক আছে, আমি বলার পরে কিন্তু আমাকে বিয়ে করতে হবে। তার কথা শুনে চোখ দুইটা চকচক করে ওঠে আমার। তাড়াতাড়ি চোখের পানি মুছে বললাম, বলেন তাহলে। ইমাদ অসহায় স্বরে বলল, তখন কিন্তু বলতে পারবে না যে এই সামান্য তথ্যর জন্য আপনাকে বিয়ে করতে পারবো না। এ কথা বললে তুলে নিয়ে বিয়ে করব, মনে রেখো। আপনি কি বলবেন? ইমাদ ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে শুরু থেকে সবটা বলল। শুধু সে যে 12 আগ থেকে তাকে চিনে সেটা এবং পিচ্চুকে ভালোবাসার কথাটা স্কিপ করে যায়। সবটা শুনে উপমা নিচের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে কিভাবে চেনেন? আমাকে বিয়ে কেন করতে চেয়েছেন সেসব তো বলেননি। সেসব তুমি আমার কাছ থেকে জানতে চাওনি। যেটা জানতে চাইছো সেটাই বলছি, বাকিটা না জানলেও চলবে তোমার। এটা বললে হবে না, জানতে চাই আমি। বলছি না জানতে হবে না। চলো বিয়ে করব। এখন কিভাবে? চলো আমার সাথে। ইমাদ ভাইয়ের বাড়িতে বসে আছি জড়সড় হয়ে। আমার সামনে ইমাদ ভাইয়ের বাবা শিপন সাহেব আর তার মা পারভিনারা বসে আছে। তারা ভেবে পাচ্ছে না যে ছেলেটা সেদিন উপমাকে রিজেক্ট করছে, সেই ছেলেই কেন এখন তাকে বিয়ে করতে চাইছে। পারভিনারা তার স্বামীকে হালকা গুঁতো দিয়ে ফিসফিস করে বলল, তোমাকে আমি বলেছিলাম না উপমায় রাদীপ ভাইয়ের মেয়ে? বিশ্বাস করনি তুমি। এখন দেখছো আমার ছেলে ওই মেয়ে ছাড়া কাউকেই বিয়ে করবে না। চিন্তিত মুখে বসে আছে শিপন সাহেব। তিনি সত্যি চিন্তিত। তার ছেলে কেন হঠাৎ এই সিদ্ধান্ত নিলেন তা তিনি বুঝতে পারছেন না। স্ত্রীর কথাও তাকে চিন্তায় ফেলে দিচ্ছে বারবার। যদি সত্যি রাদীপের মেয়ে বেঁচে থাকে তাহলে মেয়েটাকে বাঁচতে দিবে না কিছু পশু। হ্যাঁ, পশুই তো। একজন মানুষ যখন অন্য একজন মানুষকে খুন করে তখন তো সে আর মানুষ থাকে না, পশুর কাতারে পড়ে যায়। তারা এখন অপেক্ষা করছে উপমার মামা আর মামির জন্য। মেয়েটা কেমন জড়সড় হয়ে বসে আছে দেখে মায়া লাগলো তার। স্ত্রীকে চোখ দিয়ে ইশারা করে ব্যাপারটা দেখার জন্য। পারভিনারা ছোট একটা নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে যায়। ভাবতেই অবাক লাগছে তার। একসময় এই মেয়েটাকেই তিনি হিংসা করেছেন ভেবেই মনে মনে হাসছেন তিনি। উপমার পাশে বসে তার মাথায় হাত রেখে বলল, তোমার কি কোনো সমস্যা হচ্ছে মামনি? চলো রুমে যাবে আমার সাথে। পারভিনারার কথা শুনে আমি মাথা নেড়ে হ্যাঁ জানাই। এতগুলো মানুষের সামনে বসে থাকতে অস্বস্তি হচ্ছিল আমার। ইমাদ ভাই সে যে আমাকে বসিয়ে রেখে কোথায় জানি গিয়েছে জানি না আমি। তার বাবা শিপন সাহেব মামাকে ফোন করে ইমার্জেন্সি ভাবে এ বাড়িতে আসতে বলছে। মামা মনে মনে হয়তো এমন কিছুর অপেক্ষাতেই ছিলেন। সেই মুহূর্তে আমার সাথে কথা বলতে চাইলে উনি বলেন যা আলোচনা হবে সবটা সরাসরি হবে। তাই উনি মেনে নিয়েছে। ঘন্টাখানেক পরে আয়েশা রুমে আসে। তাকে দেখে আমি এক পলক তার দিকে তাকিয়ে বললাম, কখন এসেছিস? বাইরের কি খবর? ইমাদ ভাইকে তুই ভালোবাসিস? কই, কথাটা তো আমাকে বললি না। তার কথা শুনে আমি চমকে উঠে বললাম, এ কথা কে বলছে তোকে? ওই তো ইমাদ ভাই, বাইরে বাবাকে কথাটা বলো। আমি চোখ বড় বড় করে আয়েশার দিকে তাকিয়ে আছি। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে বেচারির কথাটা হজম করতে বেগ পোয়াতে হচ্ছে। আমি তাকে কিছু বলতে যাব তার আগে ইমন ভাইয়ের মা এসে আমাকে বাইরে আসতে বলল। আমি আয়েশার দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বাস দিয়ে বললাম, তুই চিন্তা করিস না, এরকম কিছুই না। আমার কথায় সে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাই তো বলি, কার দ্বারা কি হবে সেটা আমার ভালোই জানা আছে। তার কথায় ভেংচি কেটে বাইরে বের হই আমি রুম থেকে বের হতেই ইমাদ ভাইয়ের মা এসে আমাকে ধরে নিয়ে সোফায় বসিয়ে দেয়। আমি নিচের দিকে তাকিয়ে আছি। নিজেকে কেমন জানি অপরাধী মনে হচ্ছে। যাকে শর্ত দিয়ে বিয়ে করছি তাকে কি ভালোবাসতে পারবো? এই কথাটা ভেবেই ভয় হচ্ছে। তখন মামা বলল, ইমাদ বলছে তোমরা নাকি দুজন দুজনকে ভালোবাসো। কথাটা আমি বিশ্বাস করিনি। তারপর তুমি যদি চাও এই বিয়েটা হবে অপু, তুমি কি তাকে বিয়ে করতে রাজি আছো? মামার প্রশ্ন শুনে মাথা তুলে ইমাদ ভাইয়ের দিকে তাকাই। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মামা বলল,
ওর দিকে তাকাচ্ছ কেন তুমি? আমার দিকে তাকিয়ে উত্তর দাও। আমি তার দিক থেকে চোখ সরিয়ে মামার দিকে তাকাই। উপস্থিত সবাই উৎসুক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে দেখে নিচের দিকে তাকিয়ে অপ্রস্তুত স্বরে বললাম, আমি রাজি এবং সম্পূর্ণ সজ্ঞানে আমি তাকে বিয়ে করতে চাই। কথাটা বলে নিজেই লজ্জা পেয়ে যাই। নিজেকে কেমন জানি বেহা মনে হচ্ছে। আর চোখে তার দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তাকে হাসতে দেখে অস্বস্তিতে মুড়িয়ে যায় আরো। ইমাদ ভাইয়ের বাবা বলল, দেখলেন বিয়াই, আমি বলেছিলাম না আমার ছেলেকে বিয়ে করতে উপমার কোনো আপত্তি থাকবে না, থাকার কথাও না। বলে হাসলেন তিনি। তাকে হাসতে দেখে পরপর সবাই মুচকি হাসলেন। মামা বলল, অপু বিয়ে করতে চায় জেনে খুশি হলাম, কিন্তু বিয়েটা এখন হচ্ছে না। আপনাদের ছেলে পড়ালেখা শেষ করার পরেই আমরা মেয়ে বিয়ে দিব আর উঠিয়ে দেব। তবে আপনারা চাইলে এখন এঙ্গেজমেন্ট হলে ভালো হয়। মামার কথা শুনে সম্মতি জানায় ইমাদ ভাইয়ের পিতা শিপন সাহেব। একে একে সবাই সম্মতি জানাতেই বেঁকে বসে ইমাদ ভাই নিচে। চোখ মুখ কুচকে উনি বলল, মামা বাড়ির আবদার নাকি? আমার আজকেই বউ চাই, আর বিয়ে হলে এখনই হবে, অপেক্ষা করতে পারবো না। তার বলা অপেক্ষা করতে পারবো না কথাটা শুনে লজ্জায় কান গরম হয়ে ওঠে আমার। নিচের দিকে তাকিয়ে পায়ের নখ দিয়ে মেঝেতে আঁকিবুকি করতে থাকি। অন্যদিকে তার কথা শুনে তার বাবা তেতে উঠে বলল, এমন নির্লজ্জের মতো কথা বলছো কেন? উনি উপমার অভিভাবক, তাই সে যা বলবে তাই হবে। কেন? 12 বছর তো তার কাছেই ছিল, তখন কি আর আমি চাইতে গেছি? এখন আমার লাগবে তাই চাইছি। ইমাদ ভাইয়ের কথা শুনে চোখ খিচে বন্ধ করে নেই। এত লজ্জা এই জীবনে মনে হয় কোনোদিন পাইনি। লোকটা এমন নির্লজ্জের মতো কথা বলছে কেন? দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা তার প্রিয় খেলনা কিনে দেওয়ার জন্য বায়না ধরছে। শিপন সাহেব ছেলের কথা শুনে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। তার ছেলে যে এমন ভাবে কথা বলতে পারে তা কখনো ভাবেনি তিনি। 12 বছরের দূরত্বে নিজের রক্তের ছেলেকে এখন অচেনা মনে হচ্ছে তার নিকট। ইমাদ সবার মুখের দিকে তাকিয়ে একবার সবাইকে পর্যবেক্ষণ করে নেয়। সবাই চমকে আছে, মনে হচ্ছে এখানে কোনো সার্কাস হচ্ছে। সে কিছুটা নড়ে চড়ে বসে বিরক্তির শ্বাস ফেলে বলল, ড্যাড, আমি তোমাদের হবু বৌমাকে এখনই বিয়ে করতে চাই। অনেক ছেলে খেলা হয়েছে, একবার যখন সে আমার কাছে ধরা দিয়েছে, তাহলে আমি কেন অপেক্ষা করব? ইমরোজ সাহেব ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে। ছেলেটা এমনভাবে কথা বলছে যে তিনি নিজেই কথা বলার খেই হারিয়ে ফেলছেন। তিনি আবার ইমাদের দিকে তাকায়। দেখে মনে হচ্ছে সে সত্যি বিয়েটা নিয়ে অনেক সিরিয়াস। তাই তিনি মতামত পরিবর্তন করে বলল, ঠিক আছে, তোমার ইচ্ছেকেই প্রাধান্য দিলাম, আজকেই বিয়ে হবে। কিন্তু উপমা বিয়ের পরে আমাদের বাড়িতেই থাকবে। ওর অনার্স শেষ হলে তারপর অনুষ্ঠান করে উঠিয়ে দেব। ইমরোজ সাহেবের কথা শুনে আটকে ওঠে ইমাদ। তার কাছে জিনিসটা এমন মনে হচ্ছে যে বিড়ালের সামনে মাছ রেখে বিড়ালকে পাহারা দিতে বসিয়ে রাখছে, আর বিড়ালটাও নিরুপায় হয়ে পাহারা দিচ্ছে মাছ। সে চোখ মুখ কুচকে বলল, বিয়ের পরে তো বউ আমার স্থায়ী সম্পদ হয়ে যাবে। কেউ নিজের সম্পত্তি অন্যের বাড়িতে ফেলে রাখে নাকি? ইমাদ, উল্টা পাল্টা কথা বলছো কিন্তু তুমি। কি বলতে চাও পরিষ্কারভাবে বলো। ধমকে ওঠে শিপন সাহেব। ছেলের উপর বেজায় বিরক্ত তিনি। ছেলের এসব কথাবার্তা তার কাছে বিরক্ত লাগে। সহজভাবেই তো বলছি, যদি তোমরা না বুঝো তাহলে আমি কি করব? পিচ্ছুকে আমি আজ বিয়ে করব এবং সে আমাদের বাড়িতেই থাকবে বিয়ের পরে। পরে অনুষ্ঠান হবে বললেও মেনে নিব, তবে বউ আমার কাছেই থাকতে হবে। ইমরোজ সাহেব বুদ্ধিমান মানুষ। ইমাদের কথা স্পষ্ট বোঝা যাচ্ছে সে উপমাকে আজকেই বিয়ে করবে। কেউ বাধা দিতে গেলেও শুনবে না। কিন্তু তিনি এখন মেয়ে উঠিয়ে দিতে ইচ্ছুক না। মেয়েটা মাত্র আজ জানলো যে তিনি তার মামা। এখন সে মামা মামা করে পুরো বাড়ি মাতিয়ে রাখবে। ভাগ্নের সাথে তিনিও একটু মন খুলে কথা বলতে পারবে। কিন্তু ইমাদ যদি এভাবে জেদ ধরে বসে থাকে তাহলে সেটা কখনোই সম্ভব না। একমাত্র উপমাই যদি বলে সে এখন বিয়ে করতে ইচ্ছুক নয়, তাহলে ইমাদ আর কিছু বলবে না। তাই তিনি উপমার দিকে তাকিয়ে বলল, উপমা, তুমি কি চাও? তুমি যা চাইবে তাই কিন্তু হবে। মামার প্রশ্ন শুনে আমি তার দিকে মাথা তুলে তাকাই। সবাই আমার দিকে প্রশ্নবোধক চাউনিতে তাকিয়ে আছে। ইমাদ ভাই আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আজকে বিয়ে না করলে সে মরে যাবে। আমি কি বলবো বলবো করে মিনমিন স্বরে বললাম, তোমরা যা চাও তাই হবে, আমার পার্সোনালি কোনো মতামত নাই। বিরক্ত হয় ইমরোজ সাহেব। তিনি অবশ্যই মনে মনেই ভাবছেন তার উত্তর এমন হতে পারে। তারপরও মনে শান্তির জন্য আবারও প্রশ্ন করছে। উপমার উত্তরে ইমাদ প্রশান্তির হাসি হেসে বলল, তাহলে আর কি লাগে, কাজই ডাকো ড্যাড। আমার একমাত্র ভাগ্নি সে, তার বিয়ে কি করে এত সাদামাটা ভাবে হবে? 1 সপ্তাহ পর বিয়ের ডেট দাও, তাহলেই হবে। বিয়ে আজকেই হবে। আমার পড়ালেখা শেষ হলে তখন না হয় অনুষ্ঠান হবে। ততদিন উপমা কোথায় থাকবে? আমাদের এ বাড়িতেই থাকবে। অবশেষে ইমাদের জেদের কাছে হার মেনে আজকে বিয়ে হয় আমাদের। এতক্ষণ কোনো ভয় না হলেও এখন ভয় হচ্ছে। নতুন জীবন, অপছন্দের মানুষ,
সবটা মিলিয়ে আমার মেনে নেওয়া যে সহজ হবে না সেটা ভালোই বুঝতে পারছি। আচ্ছা, আজকে ইমাদ ভাইয়ের যে রূপ দেখেছি তাতে মনে আরো বেশি ভয় হচ্ছে। তার কথাতেই বোঝা যাচ্ছে সে আমাকে চায়, খুব করে কাছে চায়, হয়তো ভালোবাসে। আয়েশার সাথে এক রুমে বসে আছি। মামা মামি অনেক আগেই চলে গেছে। আয়েশাকে আমি রেখে দিয়েছি। সে আমাকে একটা সুন্দর ম্যাজেন্টা কালারের শাড়ি পরিয়ে হালকা সাজিয়ে দেয়। মন খারাপের কারণে সে আমার সাথে তেমন কথাও বলছে না। যার সাথে এতগুলো বছর ছিলাম, একসাথে খেয়েছি, ঘুমিয়েছি, কত দুষ্টু মিষ্টি সম্পর্ক ছিল আমাদের, আজ হঠাৎ করে বিয়েটা হয়ে যাওয়ায় তার মন খারাপ। অবশ্য আমার মনটাও যে খুব ভালো তা নয়, নিজের কাছেও প্রচুর খারাপ লাগছে। বুঝতে পারছি না কোনটা ভুল আর কোনটা সঠিক। দেখেছিস অপু, আমি দোয়া করছি, কারণেই ইমাদ ভাইয়া তোকে ভালোবেসেছে, তোদের বিয়েও হয়েছে। তার কথা শুনে হাসি পায় আমার। ঠোঁট চেপে হাসি আটকে বললাম, হ্যাঁ হ্যাঁ, তুই চাইছিস কারণেই সবটা হয়েছে। কথা শেষ হতে না হতেই ইমন ভাইয়া হাজির হয়। আয়শা তার দিকে এগিয়ে যেতেই উনি বলল, উপমাকে ইমাদের রুমে দিয়ে আসো, অনেক রাত হইছে। গুটি গুটি পায়ে ইমাদ ভাইয়ের রুমের সামনে এসে দাঁড়াই আমি। নক করতে গেলে হঠাৎ দরজা খুলে যায়। আমার সামনেই বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে ইমাদ ভাই। আকস্মিক ঘটনায় হকচকিয়ে যাই আমি। ইমাদ ভাই বলল, ভয় পাচ্ছ কেন? রুমে আসো। বলেই সে নিজে আমার হাত ধরে টেনে নিয়ে যায় রুমের ভেতরে। ইমাদ ভাই রুমের মাঝামাঝিতে এনে আমাকে ছেড়ে দিয়ে বলল, কিছু বলবে তুমি? তার এই কথাটারই অপেক্ষায় ছিলাম আমি। তড়িঘড়ি করে বললাম, না মানে হ্যাঁ, আসলে বিয়েটা আমার ইচ্ছেতে হলেও মেনে নেওয়ার জন্য আমাকে একটু সময় দিতে হবে আপনার। সে তুমি যত ইচ্ছে সময় নাও, আমার আপত্তি নেই। দিন শেষে তুমি আমার হলেই হবে। সেদিন তার সাথে এতটুকুই কথা হয় আমার। তার পরের দিন সে কোথায় জানি হারিয়ে যায়। শাশুড়ি মায়ের কাছ থেকে শুনেছি সে নাকি কোনো কাজে রাজশাহীতে আছে। তার সাথে মাঝে মাঝে ফোনে কথা হয় আমার। সম্পর্কটা এখন আগের তুলনায় একটু হলে উন্নতির দিকে গেছে। তাকে মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করেছি। তার সব সত্তাকে বই পড়ার মতো করে আয়ত্তে নিয়েছি নিজের। যে মানুষটা আমার কাছে একসময় ছিল কঠিন কোনো বস্তু, সে এখন আমার সবচেয়ে প্রিয় মানুষের খাতায় নাম লিখেছে। শাশুড়ি মা আমাকে সবটাই বলেছে। 12 বছর পূর্বে তার সাথে আমার কিভাবে দেখা, কিভাবে সে আমার জন্য পাগলামি করেছে, সবটা শুনে অবাক হয়েছি আমি। আমার জন্য যে কোনো একজন মানুষ এত পাগলামি করবে কখনো ভাবনাতেও আসেনি। এত সব সুখের ঘটনার মাঝেও আমার মনে শান্তি নেই। ইতিয়াপুর বাবা আর আমার বাবা ভাই ছিল। বরাবরই তিনি রাদীপ চৌধুরীকে হিংসা করত, কিন্তু তার বাবা মায়ের জন্য কখনো তা প্রকাশ করার সুযোগ হয়নি তার। তাই যখন রাদীপ চৌধুরী পূর্ণাকে নিয়ে পালিয়ে বিয়ে করলো, তখন তার ভাই রায়হান চৌধুরী তার বাবা মাকে খারাপ কথা বলে উস্কে দিয়েছিল, যার কারণে ছেলের বিরুদ্ধে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এত কিছু করার পরও রাদীপ চৌধুরী ভেঙে পড়েনি। নিজের ক্যারিয়ার এবং বউ নিয়ে দূরে সরে গিয়েছিল কেবল। এই দূরে সরাকেই কাজে লাগিয়ে নিজের বাবা মাকে ব্ল্যাকমেল করে সম্পত্তি সব নিজের নামে করে নেয় রায়হান চৌধুরী। এত কিছু করেও সে খুশি ছিল না। তার সব সময় নজর ছিল ছোট ভাইয়ের ক্যারিয়ার, টাকা পয়সার উপরে। তাই রায়হান চৌধুরী কৌশলে রাদীপ চৌধুরীর শত্রুদের সাথে যোগাযোগ করে তাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করে। রাদীপ চৌধুরীকে চাইলেই সে মেরে ফেলতে পারত, কিন্তু ভাই কারণে নিজেকে কন্ট্রোল করে নিয়েছে রায়হান চৌধুরী। ভাইকে দেশ থেকে তাড়ানোর আগে ভাস্তিকে খুন করার চেষ্টা করে, এবং তিনি জানেন যে উপমা মারা গেছে, তাই তিনি শান্ত আছেন এখনো। সবকিছু শোনার পর কয়েক পলক স্তব্ধ হয়ে বসেছিলাম আমি। কোনো মতেই বিশ্বাস হচ্ছে না আমারই চাচা আমাকে খুন করার চেষ্টা করেছিল। ঘৃণা হচ্ছে চাচার উপরে। কি করে সে তার ভাস্তির ওপর এমন নিষ্ঠুর কাজ করতে পারে? চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে সেখান থেকে উঠে যাই। আজ 15 দিন পরে ইমাদ বাড়ি ফিরেছে। তাকে দেখে মনটা খুশিতে নেচে ওঠে। এই কয়েকদিনে অনেক শুকিয়ে গেছে উনি। আমি গুটি গুটি পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালে উনি বলল, শ্বশুর বাড়িতে দিনকাল কেমন কাটছে ম্যাম? তার প্রশ্নে আমি চোখ মুখ কুঁচকে বললাম, একদমই নিরামিষ, মানে স্বামী ছাড়া যেমন কাটার কথা আর কি। আমার কথা শুনে উনি ঠোঁট কামড়ে হেসে ফেলে, হাসতে হাসতে বলল, তার মানে স্বীকার করছো তুমি আমায় মিস করছো, তাই তো? আমি গাল ফুলিয়ে বললাম, মিস করলেও কি, কারো কিছু যায় আসে নাকি? উনি আমার দিকে হালকা ঝুঁকে নাক টিপে দেয়, গালে ঠোঁট চেপে বলল, এতগুলো মিস করছি, যতটা মিস করলে ছুটে আসতে ইচ্ছে করে ঠিক ততটা। আমি কিছুটা পিঞ্চ করে বললাম, ও তাই, এ কারণে বুঝি রাজশাহী থেকে ফিরতে 15 দিন লাগিয়ে দিয়েছেন? কাজ ছিল। তাকে আর সেদিকে প্রশ্ন না করে আমি বললাম, ফ্রেশ হয়ে নিন, আপনাকে অনেক ক্লান্ত লাগছে। উনি মাথা ঝাঁকিয়ে তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। আমি রুম থেকে বের হই তার জন্য কফি বানানোর জন্য। ডিনার করে রুমে চলে আসি আমি। ইমাদ তখনও নিচে বসে সবার সাথে আড্ডা দিচ্ছিল। কেন জানি সবার সঙ্গ বিরক্ত লাগছে। বারবার বাবা আর মমের কথা মনে পড়ছে। তারা আমাকে ছাড়া দিব্যি সুখে আছে নিশ্চয়ই। একটু ভালো করে বেঁচে থাকার জন্যই হয়তো আমাকে মামা বাড়িতে ফেলে রেখে তারা ওই দূরদেশে পড়ে আছে। আচ্ছা, বাবার কি আমার কথা মনে পড়ে না? আজ খবর পেয়েছি রায়হান চৌধুরীকে নাকি পুলিশের কবলে নিয়ে গেছে। তার কয়েকটা অপকর্ম সবার সামনে এসেছে।
আমার কেন জানি বারবার মনে হচ্ছে ইমাদ আছে এসবের পেছনে। উনি রাজশাহী হয়তো প্রমাণ জোগাড় করতেই গিয়েছিল, আর সেসব প্রমাণ পুলিশকে দেওয়ায় তারা তাকে অ্যারেস্ট করেছে। ইতিআপু অনেক কান্নাকাটি করছে, ইমাদের কাছে এসে বারবার করে অনুরোধ করছে তার বাবা নির্দোষ, তাকে যেন ছেড়ে দেয়া হয়। কিন্তু উনি সেসব কথায় কান দেয়নি। সবকিছু আমি অবাক চোখে শুধু পর্যবেক্ষণ করছি। তাকে দেখে পাষাণ মনে হচ্ছে। কোমরের শীতল হাতের স্পর্শ পেতেই কেঁপে উঠি আমি। পরপরই ঘাড়ের শীতল স্পর্শ অনুভব করি। বুঝতে অসুবিধা হয় না মানুষটাকে। আমি চোখ বন্ধ করে তার হাত খামচে ধরি। আস্তে আস্তে তার স্পর্শ গভীর হতে থাকে। তার নীলজ্জের মতো হাতের বিচরণে কেঁপে কেঁপে উঠি আমি। আমাকে তার দিকে ফিরিয়ে সারা মুখে ভালোবাসার স্পর্শ এঁকে দিতে থাকে। আমি এক হাত তার বুকের ওপরে রেখে অপর হাতে তার টি শার্টের একটা অংশ খামচে ধরি। উনি আমার ঠোঁটে গভীরভাবে ছুঁয়ে দিয়ে বলল, আমার অনেক সাধনার ফল তুমি পিচ্ছু, অনেক ভালোবাসি তোমায়। আমি জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস ফেলে তার বুকে মুখ লুকাই। উনিও তার বক্ষ পিঞ্জরায় আবদ্ধ করে নেয় আমাকে, যেন ছেড়ে দিলেই কোথাও পালিয়ে যাব আমি। উনি আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, মন খারাপ করছে পিচ্ছু? আমি চোখের জল আড়াল করে বললাম, আপনি আমার পাশে থাকলে হাজার মন খারাপও আমাকে ছুঁতে পারবে না। আমার কথা শুনে তৃপ্তির হাসি হাসে সে। চুলের ভাঁজে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, মন খারাপ করে না জান, আমরা খুব শীঘ্রই প্যারিস যাচ্ছি। কে আছে ওইখানে? তোমার বাবা আর মা আছে, তাদের কাছেই যাব। তার দিক থেকে চোখ নামিয়ে নেই আমি। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বললাম, কোথাও যেতে হবে না আপনার। আমি তাদের সাথে দেখা করতে চাই না। আমার থেকে হয়তো এমন কথা আশা করেনি ইমাদ, তাই তো অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কি বলছো তুমি পিচ্ছু? আঙ্কেল আন্টির সাথে দেখা করতে চাইছো না, এটা কোনো কথা? এক হাতে চোখের জল মুছে রাগী গলায় বললাম আমি। হ্যাঁ, আপনি যা শুনেছেন ঠিকই শুনেছেন। যারা আমাকে ভুলে বেঁচে আছে তাদের কেন মনে করতে যাব আমি? স্বার্থপরের পরিচয় দেয়নি। তারাও হয়তো ভালো নেই তোমাকে ছাড়া পিচ্ছু। না থাকুক, আমার কিচ্ছু যায় আসে না। তারা নিজেরা দেশের বাইরে যেতে পারছে, অথচ আমাকে নিতে পারেনি। কেমন বাবা মা তারা? আচ্ছা ঠিক আছে, আমরা যাব না, মন খারাপ করো না তুমি। আমি আছি তো, আমি থাকলেও মন খারাপ করবা? আমি মাথা নেড়ে না জানিয়ে তার গলা জড়িয়ে ধরে আবারও বুকে মুখ লুকিয়ে বললাম, আপনার এই ভালোবাসার ঋণ শোধ করব কিভাবে আমি ইমাদ? কাউকে এত বেশি ভালোবাসতে নেই, জানেন না আপনি? আমার কথায় ফিক করে হেসে দেয় উনি। এক হাতে টান দিয়ে তার সাথে মিশিয়ে নিতে নিতে বলল, ভালোবাসার আবার ঋণ হয় নাকি পাগলি? ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসতে হয়। ঠিক আছে, আমি না হয় আপনাকে এতগুলা ভালোবাসবো, কেমন? আমার বাচ্চা বাচ্চা কথাই হেসে ফেলে উনি। জীবন সুন্দর, যদি সেই জীবনের সাথে জড়িয়ে থাকে নিজের ভালোবাসার মানুষ, তার সাথে কাটাতে পারে সারাটা জীবন, তাহলে সেই জীবনও হয় ধন্য। ভালোবাসার আমরণ বেঁচে থাকুক, সেই সাথে বেঁচে থাকুক ভালোবাসার মানুষগুলো। সমাপ্ত।